গল্প অতঃপর তুমি, পর্ব 36, গল্পের শেষ অংশ। রাইটার ইশরাত জাহান সুপ্তি। 42। স্বর্ণমন্দির নাম হলেও এখানে স্বর্ণের কোনো স্থাপনা নেই। মূলত মন্দিরটির সোনালী রঙের জন্যই এটি স্বর্ণমন্দির নামে পরিচিত। দুপুরের রৌদ্রোজ্জ্বল আলোয় সোনালী রঙের স্তম্ভগুলো চিকচিক করে স্বর্ণের মতোই লাগছে। মন্দিরের চারপাশে ছোট বড় সবুজ পাহাড়গুলো উঁকি দিয়ে আছে। মাথার উপরে নীল আকাশ। অসম্ভব সুন্দর রঙের মেলা। দেখলে শুধু বিমোহিত হতে হয়। একদৃষ্টিতে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। সোনালী আলোর প্রতিফলনে চোখ ধাঁধিয়ে আসে। চারপাশে মানুষ গিজগিজ করছে। অনেকেই ঘুরতে এসেছেন। সবাই একের পর এক ছবি তোলায় ব্যস্ত। মন্দিরটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি অন্যতম উপাসনালয় হওয়ায় অনেক বৌদ্ধ ধর্মের মানুষদেরও দেখতে পাওয়া গেল। এত মানুষের মাঝে বেশি ভালো লাগলো না। এজন্যই আমার মতে ঘুরতে আসার জন্য অফ সিজন ভালো। আমরা এসেছি পিক সিজনে। এই সময় পর্যটন এলাকাগুলো থাকে মানুষে ভরপুর। সাবিহাও একের পর এক ছবি তোলায় ব্যস্ত। আর আমি ব্যস্ত তাদের দুজনকে দেখে দেখে রাখতে। কারণ সাবিহার ছবিগুলো সে অভ্রকে দিয়েই তোলাচ্ছে। মেয়েটি সুন্দরের সাথে সাথে অতিরিক্ত মডার্ন। আমি শুধু দাঁত কিরমির করে তার ছবি তোলার ঢংগুলো দেখতে লাগলাম। এতই যদি ছবি তোলার শখ তাহলে সাথে করে একটা ক্যামেরা ম্যান নিয়ে এলো না কেন? আমার বরকে কি ক্যামেরা ম্যান পেয়েছে নাকি? অভ্র ভদ্রতার খাতিরে না করতে পারছে না। এই সুন্দর মেয়েটাকে আমার অতিসুন্দর বরের সাথে আমি জাস্ট সহ্য করতে পারছি না। একসময় অতিষ্ঠ হয়ে দাঁত মুখ খিচে জোরে বলে উঠলাম, শাকচুন্নি, পেতনি, বান্দরনি। আমার আশেপাশের লোকগুলো অবাক হয়ে আমাকে দেখতে লাগলো। আমি সেদিকে ভ্রুক্ষেপ না করে সামনে এগিয়ে গেলাম। অভ্র আমার কাছে এসে বলল, আসো তোমারও কয়েকটা ছবি তুলে দেই। আমি মুখ ভার করে বললাম, থাক, আমার ছবি তোলা লাগবে না। ঠিকই বলেছ। সবাই শুধু ঘুরতে এসে ছবি তোলাতেই ব্যস্ত হয়ে থাকে। প্রকৃতির সৌন্দর্যটাকে উপভোগ করে না। আমরা ছবি তুলব না। আমরা শুধু দেখব আর দেখব। ক্যামেরায় ছবি না তুলে মনের চোখ দিয়ে ছবি তুলে রাখব। যেখানে চোখ হবে ক্যামেরা, মন হবে মেমোরি। কি সুন্দর কথা! মনের চোখ দিয়ে ছবি তুলে রাখব। মাঝে মাঝে উনি এত সুন্দর সুন্দর কথা বলেন, না চাইলেও আর রাগ করে থাকা যায় না। স্বর্ণমন্দির ভালো করে ঘোরাঘুরি পর দুপুরের খাবার আগে আমরা আবার বান্দরবন শহরে হোটেলে পৌঁছে গেলাম। অভ্র গেছে গোসলে। আর আমি সোফায় বসে টি টেবিলের উপর পা তুলে আরামে ম্যাগাজিন পড়ছি। এমন সময় অভ্র খট করে ওয়াশরুমের দরজা মৃদু ফাঁক করে বললেন, অরু, আমি টাওয়েলটা রেখে এসেছি। বিছানার উপরে আছে দেখো। একটু দাও তো। আমি উঠে টাওয়েল দেওয়ার জন্য বিছানার দিকে তাকাতেই আমার মাথায় একটা দুষ্টু বুদ্ধি চেপে বসল। বিড়বিড় করে বললাম, টাওয়েলও রেখে গেছে, জামা কাপড়ও রেখে গেছে। এবার দেব উচিত শিক্ষা। উনি আবারও বলে উঠলেন, কি হলো, দিচ্ছ না কেন? আমি সোফার উপর আবারও আরামে বসে টেবিলের উপরে থাকা চিপসের প্যাকেটা হাতে নিয়ে বললাম, দেব না। আপনি নিয়ে যান। কি, তোমার মাথা ঠিক আছে? আমি এই অবস্থায় আসব? আমি ঠোঁট চেপে হাসি থামিয়ে একটা চিপস মুখে দিয়ে বললাম, ঠিক আছে, আমি দিতে পারি, তবে আমার কিছু শর্ত আছে। সামান্য একটা টাওয়েল দেওয়ার জন্য শর্ত? একদমই না। ঠিক আছে, তাহলে ওখানেই সারাদিন দাঁড়িয়ে থাকুন। আমি তো এখান থেকে এক পাও নড়ছি না। আমার পেছনে বরাবর বাথরুমের দরজার ওপাশ থেকে তিনি চরম বিরক্তি নিয়ে বললেন, বলো কি শর্ত? আপনি ওই মিস সাবিহা না কাবিহার সাথে হেসে হেসে দাঁত বের করে কথা বলতে পারবেন না। ওকে। সে যদি সেধে সেধেও আসে তবেও না। অভ্র দাঁতে দাঁত চেপে বললেন, ওকে। তাকে ঘুরতে সাথে নিতে পারবেন না? তার ছবিও তুলে দিতে পারবেন না? শুধু সাবিহা কেন, দুনিয়ার কোনো মেয়ের সাথেই আপনি হেসে হেসে কথা বলতে পারবেন না? ওপস, সরি, দুনিয়ার একটি মেয়ের সাথে শুধু কথা বলবেন, আর সে হলো অরু। আচ্ছা ঠিক আছে, করব। এবার তো টাওয়েলটা দাও, কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। আমি হাতমুঠ করে একটা রাজ্য জয়ের হাসি দিলাম। পরক্ষণে আবার গম্ভীর হয়ে বললাম, দেব। আগে একটা গান গেয়ে শোনান তো। কি? এই তোমার টাওয়েল দিতে হবে না। আমি বাইরে আসছি। তুমি যদি থাকতে পারো তাহলে থাকো।
তার কথা শুনে আমি আতঙ্কিত হয়ে তাড়াতাড়ি চোখ বড় করে দাঁড়িয়ে টাওয়েল নিয়ে তার হাতে ধরিয়ে দিলাম। কি জানি, আবার যদি সত্যি সত্যিই বেরিয়ে আসতো। দুপুরে বাইরের একটি ভালো হোটেল থেকে খাওয়া দাওয়ার পর বিকেলে আমরা বেরোলাম মেঘলার উদ্দেশ্যে। আমি রীতিমতো বেকুবের মতো একটা উদ্ভট কাণ্ড করে ফেলেছি। একটি কচুপাতা রঙের শাড়ি পরে এসেছি। জেলাসির বশবর্তী হয়েই মূলত নিজেকে একটু সুন্দর দেখাবার প্রচেষ্টায় এই কাজ করে এখন হাড়ে হাড়ে মজা টের পাচ্ছি। অভ্র তখনই দেখে বলেছিল শাড়ি কেন পরেছি? শাড়ি পাল্টে অন্য কিছু পরতে। কিন্তু আমার জেদার সময় সাপেক্ষের কারণেই তিনি তার কথা খাটাতে পারেননি। জিপগাড়িতে তো কোনো সমস্যা হয়নি, কিন্তু এখন পাহাড়ের উঁচু নিচু রাস্তাগুলো পায়ে হেঁটে চলতে আমার বেশ অসুবিধা হচ্ছে। আমি ভেবেছিলাম আজও হয়তো সাবিহা আমাদের মাঝে এসে ঢুকে পড়বে, কিন্তু দেখলাম না, সাবিহা নেই। সাবিহা হোটেলে থাকতে থাকতেই অভ্র আমাকে নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছে, যাতে সকালের মতো আবার রিকোয়েস্ট না করতে পারে। বান্দরবন শহর থেকে 4 কিলোমিটার দূরে মেঘলা পর্যটন কমপ্লেক্স। একটি কৃত্রিম লেককে ঘিরে জায়গাটি সাজানো হয়েছে। উঁচু নিচু পাহাড়ে পরিবেষ্টিত হয়ে আছে এই সুন্দর লেকটি। আমি মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম। লেকের স্বচ্ছ পানি, আর চারপাশে যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। ঘন সবুজে জুড়ে যাচ্ছে চোখ। প্রকৃতির এই অপার সবুজে ঘেরা সৌন্দর্যে কেমন একটা শান্তি শান্তি ভাব লাগছে। কিছুক্ষণ প্রকৃতির এই শান্তি ভোগ করতেই আমার অশান্তি শুরু হয়ে গেল। কারণ সাবিহা মেয়েটি দূর থেকে আমাদের দেখে মিস্টার অভ্র করে ছুটে আসছে। একসময় আমাদের সামনে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে বলল, আপনারাও এখানে এসেছেন? আমি ভাবলাম বুঝি অন্য কোথাও গেছেন। আপনাদের দেখতে পেলাম, ভালোই হলো। আমি মনে মনে একটা মুখ ভেঙচি দিয়ে অভ্রর সাথে ঝুলন্ত ব্রিজে উঠে পড়লাম। এই আপদটা আর পিছু ছাড়ছে না। এখানেও ঠিকই চলে এসেছে। ইচ্ছে করছে ঝুলন্ত ব্রিজটা আরো বেশি করে নাড়িয়ে নাড়িয়ে একে এই লেকের পানিতেই ফেলে দেই। আমরা ব্রিজে কদম ফেলার সাথে সাথে কাঠের ব্রিজটি নড়তে লাগলো। আর সাবিহা বারবার ও মাই গড, ও মাই গড করে লাফাতে লাগলো। অভ্র অভয় দিয়ে বলল, ইটস ওকে মিস সাবিহা, কিছুই হবে না। এটা এমনই একটু নড়বে। আপনি পড়ে যাবেন না। পড়ে যাওয়ার এত ভয় থাকলে উঠতে গেল কেন? যত সব ঢং। আমি একটু পাশে গিয়ে দাঁড়িয়ে পানি দেখতে লাগলাম। অভ্র আমার পাশে দাঁড়িয়ে বলল, এত সাইডে এসেছো, তোমার ভয় লাগে না? আমি মৃদু হেসে বললাম, না, আপনি আছেন না। অভ্র মৃদু হাসল আর বলল, তোমাকে তখন তোমার অসুবিধার জন্যই শাড়ি পরতে মানা করছিলাম। কিন্তু তোমাকে আজ, এখানে, এই মুহূর্তে কচুপাতা রঙের শাড়িটিতে দারুণ লাগছে। তোমাকে এই সবুজ প্রকৃতি থেকে আলাদা করা যাচ্ছে না। মনে হচ্ছে তুমি এই সবুজ প্রকৃতিরই একটা অংশ, সুন্দর অংশ। তার প্রশংসা শুনে আমি একটু লজ্জা মাখা হাসি দিতে না দিতেই ওই মেয়েটি ন্যাকাতে ন্যাকাতে পেছনে থেকে ডেকে উঠল, মিস্টার অভ্র। আমি পুনরায় দাঁত খিঁচে রাগটা সংযত করলাম। ব্রিজ থেকে নেমে আমরা একটা আঁকা বাঁকা রাস্তা দিয়ে চলতে লাগলাম। সাবিহাও আমাদের সাথে সাথে চলতে লাগলো। মাটির একটি উঁচু ঢিবির সামনে পড়ল। আমি আর অভ্র পেরিয়ে গেলাম, কিন্তু সাবিহা হাত বাড়িয়ে অভ্রকে ডাকতে লাগল, যাকে বলে হাত ধরার ইশারা। তিনি হাত না ধরে উঠতে পারবেন না। আমার শরীরটা আবারও জ্বলে গেল। দ্বিতীয়বার হাত ধরে ফেলল তো? না, তখন শর্তের সময় হাত ধরার কথাটাও বলা উচিত ছিল। আমি হঠাৎ ধপ করে বসে পায়ে হাত দিয়ে চেঁচাতে লাগলাম। অভ্র উদ্বিগ্ন মুখে এগিয়ে এসে বলল, কি হয়েছে? পা মচকে গেছে। পা মচকালো আবার কিভাবে? এখন কি আবার পরে দেখাবো কিভাবে? এখন কি হবে? কি হবে আবার? আমাকে এখান থেকে তুলুন, তারপর অন্য কোথাও একটু নিয়ে বসান। আমার এখানে দমবন্ধ লাগছে। উনি আমাকে কোলে নিতে গেলেন। আমি বললাম, কোলে না, কাঁধে উঠব। কাঁধে উঠবে? পা মচকে গেছে, তার উপর পরেছ শাড়ি। কাঁধে উঠবে কিভাবে? আমার কিসে সুবিধা লাগবে আমি বুঝি না। আমি ম্যানেজ করতে পারবো, আমি তুলুন। অভ্র নিচু হয়ে ঝুঁকে আমাকে কাঁধে তুলে নিল। আমিও তাকে পেয়ে খুশি হয়ে কাঁধে উঠে তার গলা শক্ত করে জড়িয়ে ধরলাম। উনি বললেন, আমাকে কি মেরে ফেলতে চাও? এত শক্ত করে গলা জড়িয়ে ধরেছ কেন? আমি ঈষৎ মুখ ফুলিয়ে হাতের বাঁধন আলগা করলাম। শাড়ি পরে কাঁধে উঠায় পা একসাথে করে পিছনে গুটিয়ে তুলে রেখেছি।
এতে আমার একটু সমস্যা লাগছে, তবে তার কাঁধে উঠতে পারার আনন্দের কাছে কিছুই না। তার কোলে তো একবার উঠেছি, কাঁধে তো আর কখনো উঠিনি। তাই কাঁধে চড়তে চাওয়া। তাছাড়াও পাহাড়ি রাস্তায় কোলের চেয়ে কাঁধে নিয়ে হাঁটাই বেশি সহজ। আমার ওজনও বেশি না। তার নিতে অত অসুবিধা লাগছে না। আমি চোখ নিচু করে তাকিয়ে একবার তার মুখটি দেখলাম। ইস! ভ্রু যুগল আবারও কেমন সেই অদ্ভুত ভাবে কুঁচকে রেখেছে। ইচ্ছে করছে গালে একটা টুস করে চুমু দিয়ে দেই। তবে অতিরিক্ত লোভ ভালো না। তাই নিজেকে সংযত করলাম। সাবিহার থেকে রেহাই পাবার জন্য কাঁধে চড়তে পেরেছি এই বেশি। উনি কিছুদূর এগিয়ে আমাকে একটা কাঠের বেদির উপর বসিয়ে দিলেন আর নিজেও পাশে বসে উদ্বিগ্ন মুখে আমার পা দেখতে লাগলেন। ওই সাবিহার থেকে পিছু ছাড়াতে পেরেছি এই খুশিতে আমি হাসতে লাগলাম। অভ্র ভ্রু কুঁচকে তাকিয়ে বললেন, তোমার পা মচকে যায়নি? আমি হাসতে হাসতে মাথা নাড়িয়ে না বললাম, এসব কি অরু? জানো আমি কতটা দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম। এই পাহাড়ি এলাকায় তোমার জন্য ডাক্তার কোথায় পাবো, কি করব ভেবে। উনি একটু বিরক্ত হয়ে উঠে যেতে লাগলেন। আমি তার হাত পেছনে থেকে ধরে মিষ্টি করে হেসে গাইলাম, মন আমার এক নতুন মস্তানি শিখেছে, আদরে আবদারে চোখে সে লিখেছে। আমিও উঠে দাঁড়িয়ে তার কাঁধে দু হাত রাখতে রাখতে মুখটা আহ্লাদি করে গাইলাম, তুমি যে আমার, তুমি আর তো কারো নও। আমায় ভুলবে না, এই কথা ভুলবে না। অভ্র আমার গাল ধরে, নাক টেনে, মাথায় একটা টোকা দিয়ে নিজেও এই লাইনগুলো পুনরাবৃত্তি করল। আমি ঈষৎ মুখ ফোলানোর ভান ধরে দুজনে একসাথে হেসে দিলাম। মেঘলায় আমরা আর মানুষ আছে এমন জায়গায় ঘুরলাম না। সাফারি পার্ক, চিড়িয়াখানা এসবে না গিয়ে আমরা হাতে হাত রেখে ঘুরতে লাগলাম চা বাগান, ছোট ছোট পাহাড়, চূড়া এসবে। আর মাঝে মাঝেই গানের লাইনগুলো গুনগুনিয়ে উঠতে লাগলাম। আজ যেন গানে, ছন্দে, আনন্দে আমরা দুজন বারবার প্রকৃতির মাঝে হারিয়ে যেতে লাগলাম। 43। সূর্যটা কিছুক্ষণ আগেই সবুজ পাহাড়ের মধ্যে থেকে উকি দিয়েছে। পাহাড়গুলোকে দেখে মনে হচ্ছে এরা খুব নিশ্চিন্তে কুয়াশার চাদরে নিজেদেরকে মুড়ে রেখেছে। আর আমি হিমশীতল আবেশ নিয়ে কম্বলের ভেতর না ঢুকে সকাল সকাল পাহাড় চড়ছি। কাল সন্ধ্যের একটু আগ দিয়েই নীলাচলে পৌঁছাই আমরা। আমাদের থাকার জন্য সেখানের রিসোর্টের একটা কটেজ ভাড়া নেওয়া হয়েছে। কটেজে পৌঁছাবার সাথে সাথেই আমি ঘুম। কারণ ততক্ষণে চিম্বুক পর্বত, মিলনছড়ি সারাদিন ধরে ঘুরে ঘুরে আমি ক্লান্ত। তাই বিছানায় মাথা ঠেকাবার পরে এক ঘুমেই ভোর। আর ভোর হতে না হতেই অভ্রর ঝাঁকুনি। এত সকাল সকাল এই পাহাড় না চড়ে কি আমরা একটু পর আসতে পারতাম না? তার তাড়াহুড়োর জন্য আমি মাথার চুলও ঠিক মতো আঁচড়াতে পারিনি। এলোমেলো খোলা চুল নিয়েই বেরিয়ে পড়তে হলো। এমনকি হাতের কাছে যেই সাধারণ সাদা রঙের সুতি কামিজ পেয়েছি তাই পরে আসতে হয়েছে। উনার গায়েও একটা আকাশী রঙের শার্ট। ভাবতেই অবাক লাগছে আমরা সমুদ্র পৃষ্ঠ থেকে এখন 2000 ফুট উপরে আছি। নামটাও কি সুন্দর, নীলাচল। ভাঙলে হয় নীল আঁচল। সত্যিই একে নীল আঁচল বলতে হয়। পাহাড়ের গায়ে কোনো এক অনন্যা রূপসী নারী যেন তার শাড়ির মমতাময়ী নীল আঁচল বিছিয়ে দিয়েছে সবুজ পাহাড়দের জন্য। পাহাড় সাবধানে চলতে গিয়ে আমার সমস্ত ধ্যান ধারণা পায়ের দিকেই আছে। আশেপাশের ঘুরে তাকানোর কোনো অবকাশ পাচ্ছি না। পাহাড়টি ছোট তবুও বেশ ক্লান্তি লাগছে। অবশেষে পাহাড়ের চূড়ায় পৌঁছে আমি কোমরে দুহাত রেখে মাটির দিকে তাকিয়ে হাঁপাতে লাগলাম। হাঁপাতে হাঁপাতেই আমার চোখ সামনে যেতেই হঠাৎ আটকে গেল। কোমরে রাখা দু হাত অবশ হয়ে পড়ে গেল। এ কি দেখছি আমি? এত সমুদ্র! পাহাড়ের চূড়ায় সমুদ্র, মেঘের সমুদ্র। সৃষ্টিকর্তার সৃষ্টি করা এ কোন ভয়ঙ্কর সৌন্দর্যের মুখোমুখি হয়ে পড়লাম আমি। আমার কম্পিত হাত আমি আমার দিকে ভেসে আসা মেঘের দিকে বাড়িয়ে দিলাম। মেঘ গলে গিয়ে আমার হাত ভিজে উঠল। আমি অভ্রর দিকে তাকিয়ে বলতে লাগলাম, আমার হাত ভিজে গেল কেন? কেন ভিজে গেল? এটাই কি মেঘ? আমার কথাগুলো জড়িয়ে আসছিল। কথার মাঝে উত্তেজনা ভেঙে পড়ছিল। উনি আমার কথায় মৃদু হাসলেন। আমি আবারও বললাম, বলুন না অভ্র, এটাই কি মেঘ? আর বলতে পারলাম না। আমি থমকে গেলাম। উনার সাথে কথা বলতে বলতে মুখটা সামনে ঘুরতেই আরো কিছু মেঘ ভেসে এসে আমার মুখে লাগলো। আমি অভিভূত হয়ে গেলাম। কেমন একটা অনুভূতি! মেঘেরা আমায় ছুঁয়ে দিল। চারিপাশে শুধু মেঘ আর মেঘ। হাত বাড়ালেই মেঘেদের ছুঁয়ে দেওয়া যায়।
মনে হচ্ছে পাহাড়ের উপরেও একটা সমুদ্র। শুভ্র মেঘের সমুদ্রে ছেয়ে গেছে সমগ্র পাহাড়। সেই সমুদ্রের মাঝে মাঝে আবার একটু ফাঁক হয়ে উকি দিচ্ছে সবুজ পাহাড়গুলো। আবার ঢেকে যাচ্ছে, আবার ভেসে উঠছে। এ যেন আকাশের গায়ে পাহাড় মেঘের লুকোচুরি। ভোরের সূর্যটাও ঠিক পাহাড়ের কোণ থেকে উঠে তার লাল আভা ছড়িয়ে দিয়েছে সেই লুকোচুরি খেলায়। সেই মুহূর্তে একটা কাণ্ড ঘটল। শুভ্র মেঘের সাথে ভেসে আসা মৃদু হিমেল হাওয়া আমার বুকের উপর পড়ে থাকা পাতলা নীল শিফনের ওড়নাটিকে উড়িয়ে নিয়ে গেল। অভ্র ধরতে গেল, কিন্তু তার আগেই পাহাড়ের চূড়া ছেড়ে নীলাচলে উড়ে গেল আমার নীল আঁচল। অত দিকে আমার তখন হুঁশ নেই। আমি তখন থরথর করে কাঁপছি। নিজেকে প্রচণ্ড হালকা মনে হচ্ছে। আমার চেঁচিয়ে বলতে ইচ্ছে করল, আল্লাহ, পৃথিবীটা এত সুন্দর কেন? এত সুন্দর কেন? কিন্তু বলতে পারলাম না। গলা দিয়ে আওয়াজ বেরোলো না। সবুজ পাহাড়, নীল আকাশ, সাদা মেঘ, সূর্যের লাল আভা সব মিলিয়ে আমার মনে হতে লাগলো আমি ঠিক এই দুনিয়াতেই নেই। আমি আছি অন্য পৃথিবীতে, অন্য দেশে, মেঘেদের দেশে। আমার চোখে হঠাৎ পানি চলে এলো। কেন এলো জানি না, তবে এলো। অভ্র আমার কাঁধে হাত রাখতেই আমি কেঁপে উঠলাম। কেমন লাগছে? উনার দিকে তাকিয়ে আমি বললাম। কাঁদতে ইচ্ছে করছে। উনি তার দু হাত প্রসারিত করে বললেন, আসো কাঁদো। কি সুন্দর অদ্ভুত আহ্বান। আসো কাঁদো। কান্নার কারণ জানতে চাইলেন না। কাঁদতে মানা করলেন না। শুধু কাঁদবার জন্য একটি নিশ্চিত জায়গা দেখিয়ে দিলেন। আমিও আর কিছু না ভেবে আলতো আবেশে তাকে জড়িয়ে ধরলাম। কিন্তু তার বুকে মাথা রাখতেই আমার আর কান্না পেল না। চোখের পানিগুলো চোখের কোণাতেই চিকচিক করতে লাগলো। আমি চোখ বন্ধ করে ফেললাম। শুধু অনুভব করলাম আমার ভালো লাগছে, খুব ভালো লাগছে। মেঘেরাও থেমে থেমে এসে আলতো আবেশে ছুঁয়ে যেতে লাগলো আমাকে। আমাদের। অতঃপর তুমি। পর্ব 37। রাইটার ইশরাত জাহান সুপ্তি। 44। কটেজে ফিরে এসেও আমার পাহাড়ে মেঘ ছোঁয়ার অনুভূতির রেশ থেকে গেল। আমরা যেই কটেজে উঠেছি সেটা দেখতে খুব সুন্দর। পুরো কটেজটাই কাঠের। রুমের মধ্যে নিচু বেড, কাঠের আলমারি, টেবিল আর দুটো বেতের চেয়ার। বারান্দাটা সবথেকে বেশি সুন্দর। মাটি থেকে একটু উঁচুতে কটেজটি হওয়ায় বারান্দায় বসলে হালকা হালকা বাতাস এসে মুখে লাগে। পাহাড় থেকে ফিরে এসে আমি আর অভ্র বারান্দায় বসে সকালের চা পান করছি। বারান্দার মধ্যেও দুটো বেতের চেয়ার রাখা। মাঝখানে একটা ছোট্ট টেবিল। টেবিলটিকে দেখে মনে হচ্ছে একটি গাছের গুঁড়িকে ছোট্ট করে ফালি করে শুধু এখানে বসিয়ে দেওয়া হয়েছে। সেই কথিত গাছের গুঁড়ির উপরে দুটো স্বচ্ছ কাচের চায়ের কাপ রাখা। তার মধ্যে দুটো টি প্যাক ডুবিয়ে রাখা হয়েছে। স্বচ্ছ পানিতে তা মৃদু ঘোলাটে হয়ে লাল রং ছড়াতে শুরু করেছে। অভ্র শুধু কটেজের কর্তৃপক্ষ থেকে গরম পানি আর চিনির ব্যবস্থা করেছে। তিনি বাইরের বানানো চা সচরাচর খান না। তাই যেখানেই ঘুরতে যান সাথে টি প্যাক ক্যারি করেন। অভ্র একটি চামচ চায়ের কাপে নাড়িয়ে বলল, এ কারণেই তোমাকে সকালে তাড়াতাড়ি উঠতে বলেছিলাম। খুব সকাল সকাল না গেলে নীলাচলে মেঘ এভাবে হাতের কাছে পাওয়া যায় না। আচ্ছা, এখানে মেঘ কি সবসময়ই এভাবে হাতের কাছে থাকে? না, শুধু বর্ষা, শরৎ আর হেমন্তেই নীলাচলে হাতের কাছে মেঘ খেলা করে। তবে তাও আবার খুব ভোরে। বেশিরভাগ মানুষই নীলাচলে বেড়াতে আসে খুব বেলা করে। এই যেমন একদিনেই স্বর্ণমন্দির, মেঘলা ঘুরে আসার পথেই কিছুক্ষণের জন্য নীলাচল ঘুরে যায়। তারা আর এমন মেঘ ছুঁতে পারে না। আর যারা রিসোর্টে থেকে যায় তারাও এত সকাল সকাল আরামপ্রিয় ঘুম ত্যাগ করে পাহাড় চড়তে যায় না। কটেজের বারান্দা থেকেই দূরে মেঘ ভাসতে দেখে দু তিনটে ছবি তুলে নিয়ে যায় আর এতেই তাদের তৃপ্তি। আরে, একটু কষ্ট না করলে, রিস্ক না নিলে কি আর প্রকৃতির এই অপার সৌন্দর্য দেখার সৌভাগ্য লাভ করা যায়? আসল ভ্রমণপিপাসুরাই এমন পাহাড়ে চড়ে মেঘ দেখে। আর বাকিদের মতে মেঘ তো এখান থেকেও দেখছি শুধু শুধু কষ্ট করে পাহাড় চড়তে যাব কেন? তারা তো আর বুঝে না পাহাড় থেকে মেঘ দেখা আর এখান থেকে মেঘ দেখার মধ্যে কত পার্থক্য। আমি হেসে বললাম, সত্যি? আপনি প্রথমে আমাকে বললেন না কেন পাহাড়ে মেঘ দেখাতে নিয়ে যাচ্ছেন? আমিও তো এত সকাল সকাল যাওয়ায় কম বিরক্ত হইনি। প্রথমে যদি বলে দিতাম তাহলে ওই যে হুট করে সামনে তাকিয়ে হঠাৎ বিস্মিত হয়ে গেলে, তা আর হতো কই? আসলেই ঠিক বলেছেন। হঠাৎ করে দেখে আমি তো বুঝতেই পারছিলাম না কি করব।
পুরো বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। তোমার ভালো লাগার জন্যই তো এত কিছু করা। কথাটা বলে অভ্র চায়ের কাপে চুমুক দিল। হঠাৎ আমার চোখ পড়ল অভ্রর ঠিক পেছনে আমাদের পাশের কটেজটির বারান্দায় আমাদের মতোই বসে থাকা একটি হানিমুন কাপলের দিকে, যারা আশপাশ দুনিয়া জ্ঞান ভুলে গিয়ে রোমান্সে ব্যস্ত হয়ে পড়েছেন। হুট করে চোখ পড়ায় আমি অবাক হয়ে হা হয়ে তাকিয়ে রইলাম। অভ্র বলে উঠল, কি দেখছো ওখানে? কথাটা বলে উনি ঘুরতে নিলেন। আমি ঘাবড়ে গেলাম। উনিও যদি দেখে ফেলেন তাহলে আবার একটি অস্বস্তিকর মুহূর্তে পড়ে যাব। আমি তাড়াতাড়ি চেঁচিয়ে বলে উঠলাম, ওদিকে দেখবেন না, ওখানে কিছু নেই। তাহলে কোথায় দেখব? আমি কি বলবো না বলবো ভেবে ফট করে বলে দিলাম, আমাকে দেখেন। উনি ভ্রু কুঁচকে আমার দিকে তাকালেন। ঠোঁটে চেপে রেখেছেন দুষ্টু হাসি। তার তাকানো দেখে আমি নিচের দিকে তাকাতেই আমার হুঁশ হলো আমার গায়ে কোনো ওড়না নেই। আমার চক্ষু ছানাবড়া হয়ে গেল। তার মানে এতক্ষণ আমি এভাবেই তার সামনে ছিলাম। ভাবতেই লজ্জায় আমি স্থির হয়ে গেলাম। ঝট করে দু হাত দিয়ে সব চুলগুলো সামনে নিয়ে এলাম। তার দিকে তাকিয়ে মুখে একটা জোরপূর্বক হাসি আনার চেষ্টা করে এক দৌড়ে ভেতরে চলে গেলাম। আজ আর তার সামনে আমি যাচ্ছি না। ৪৫। আমাদের যাওয়ার দিন ঘনিয়ে এসেছে। তাই আমরা দুজন আজ আবার বান্দরবন শহরের মার্কেটে এসেছি। সবার জন্য কিছু না কিছু গিফট তো নিয়ে যেতেই হবে। মার্কেটে ঢুকে ঘুরে ঘুরে বিভিন্ন জিনিসপত্র দেখতে লাগলাম। অভ্র গেছে বনফায়ার এর জন্য কিছু জিনিসপত্র কিনতে। উনি বলেছেন আজ আমরা কটেজের বাইরে একটি নিরিবিলি জায়গায় গিয়ে বনফায়ার করব। আকাশের তারা দেখব, গান শুনব, গল্প করব। সারা রাত বাইরেই থাকবো, ঘুমাবো না। আমিও রাজি হয়ে গেলাম। তার সব পরিকল্পনাই খুব চমৎকার হয়। আমি জানি আজকের রাতটাও ভীষণ সুন্দর কাটবে। ঘুরে ঘুরে অনেক কিছুই দেখলাম। হঠাৎ একটি কালো শাড়ি দেখে আমার চোখ আটকে গেল। শাড়িটা খুব সুন্দর। অভ্রর প্রশংসা শুনে শুনে আমারও এখন শাড়ির প্রতি প্রচুর ঝোঁক চেপে গেছে। আমি হাত দিয়ে নেড়ে নেড়ে শাড়িটা দেখতে লাগলাম। তারপর অভ্র আসছে দেখে শাড়ি ছেড়ে দিয়ে তার দিকে এগিয়ে গেলাম। সবার জন্যই অনেক অনেক কিছু কেনা হলো। অভ্র গেল কাউন্টারে টাকা জমা দিতে। আমি তখন মনোযোগ দিয়ে একটি বাঁশের ফুলদানি দেখছি। দুহাত ভর্তি ব্যাগপত্র নিয়ে এগিয়ে এসে উনি বললেন কাউন্টার থেকে ওই ধূসর রঙের ব্যাগটা নিতে। আমি এগিয়ে গিয়ে ব্যাগটি হাতে নিলাম। আমার ওড়না হঠাৎ উঁচু হয়ে থাকা একটি লোহার পেরেকের সাথে আটকে গেল। তাই পুনরায় ব্যাগটি কাউন্টারের উপরে রেখে আমি ওড়না ছাড়িয়ে নিলাম। তারপর ব্যাগ নেওয়ার সময় দেখি ধূসর রঙের দুটো ব্যাগ। আমি কিছু না ভেবে প্রথমটাই উঠিয়ে নিয়ে এলাম। শপিং করা হয়ে গেলে আমরা রিসোর্টে উঠে গেলাম। নীলাচলের কটেজ ছেড়ে দিয়ে আমরা এখন আছি বান্দরবনের আরও একটি ভালো রিসোর্টে। অভ্র পারেও জলের মতো টাকা খরচ করছে। বান্দরবানে বেড়াতে এসে কেউ থাকার জায়গা এতবার পাল্টায়। রাতে অভ্র আমার হাত ধরে রিসোর্টের বাইরে একটি ছোট ঢিবির মতো পেরিয়ে খানিক দূরে একটি খোলা জায়গায় নিয়ে গেলেন। এখানে কেউ নেই। একদম শুনশান নীরবতা। দূর থেকে পাশের গ্রামের ঘরগুলোতে জ্বলতে থাকা ছোট ছোট কুপির আলো দেখতে পাওয়া যাচ্ছে। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। মোবাইলের টর্চেই যা সহায়। আমার একটু ভয় করতে লাগলো। অভ্র কিছু শুকনো গাছের লাকড়ি জড়ো করে আগুন জ্বালিয়ে দিল। লাকড়িতে কেরোসিন ঢেলে দেওয়ায় আগুন ধপধপ করে জ্বলছে। মুহূর্তেই আশপাশ আগুনের লাল আভায় আলোকিত হয়ে গেল। এখন আর ভয় লাগছে না, বরং ভালো লাগছে। জায়গাটা খুব সুন্দর। এখানে আর পাহাড়ের আঁকাবাঁকা খাজ নেই, সমতল। পাশে একটা প্রকাণ্ড বড় গাছ তার বড় বড় ডালপালা ছড়িয়ে রেখেছে। সেই ডাল জুড়ে আছে আবার নাম না জানা এক ধরনের সাদা গুচ্ছ ফুল। আগুনের আলোয় দেখতে পেলাম সামনে একটি তাঁবু। তাঁবু বলতে সেই ৩ কোণা বিশিষ্ট ছোট তাঁবু না, ৪ কোণার বড় তাঁবু। অনেকটা একটি ছোট্ট ঘরের মতন। আমি গিয়ে দু হাত দিয়ে ফাঁক করে দেখলাম তাঁবুর মধ্যে একটি মাঝারি সাইজের গদির বিছানাও পাতা আছে। আমি অবাক হয়ে বললাম, এখানে আবার তাঁবু কোথা থেকে এলো? আকাশ থেকে। অবভিয়াসলি আমি করিয়েছি। আপনি এই পাহাড়ি এলাকায় এতসবের ব্যবস্থা করলেন কিভাবে? তো আমার ক্ষমতায় তোমার কোনো সন্দেহ আছে? আমি মাথা নেড়ে সায় দিলাম। সত্যিই তিনি পারেন। আপনি না বলেছিলেন আমরা সারা রাত বাইরে থাকবো, ঘুমাবো না? তাহলে এই তাঁবু কেন? আরে ওটা তো কথার কথা বলেছি। সারা রাত বাইরে বসে থাকা কি সম্ভব?
মাঝরাতের পর থেকে শীতেই তো শেষ হয়ে যাবে। তাই থাকা, ঘুমের সব ব্যবস্থা করেই এসেছি। আমি গিয়ে গাছের গুঁড়িটিতে অভ্রর পাশে গিয়ে বসে পড়লাম। পাশে রাখা ছোট্ট সাউন্ড বক্সটিতে একের পর এক সফট বাংলা, হিন্দি গানগুলো বেজে চলছে। অভ্র বলল, কেমন লাগছে এখানে? খুব খুব ভালো লাগছে। আপনি না থাকলে আমি আমার জীবনে কখনোই এত এত সুন্দর অভিজ্ঞতাগুলো পেতাম না। আকাশ দেখেছ? না। আমি তো তাকাতেই ভুলে গেছি। আমি তাকাতে গেলাম। অভ্র এক সেকেন্ড বলে আমার চোখ তার হাত দিয়ে ঢেকে মাথাটাকে পেছনে কাত করে বলল, এখন খুলো। আমি চোখ খুলতেই মুগ্ধ হয়ে গেলাম। আকাশে এত এত তারা। একটি কালো চাদরে যেন ভরে ভরে হীরা গেঁথে দেওয়া হয়েছে। চাঁদ এতক্ষণ এক টুকরো ভেসে আসা মেঘে ঢেকেছিল। কিছুক্ষণের মধ্যেই সরে গিয়ে আকাশে গোলথালার মতো চাঁদটা চোখে পড়ল। আমার গায়ে একটি পাতলা অ্যাশ রঙের চাদর। হালকা হিমেল হাওয়ায় একটু ঠান্ডা ঠান্ডা লাগায় চাদরে নিজেকে ভালোভাবে মুড়ে রেখে হাঁটু ভাঁজ করে তার উপর মাথা রেখে আমি আকাশ দেখতে লাগলাম। হাতের কাছেই আগুনের হালকা উষ্ণতায় শীত শীত ভাবটা ভালো লাগছে। কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে আমি চোখ নামিয়ে পাশে অভ্রর দিকে তাকালাম। সে এখন আগুনে ছোট ছোট কাঠগুলোর যোগান দিতে ব্যস্ত। তার গায়ে একটি কালো জ্যাকেট। আগুনের লাল রশ্মিতে তাকে দেখতে কি ভীষণ সুন্দর লাগছে। অরু, তাঁবুর ভেতর একটা ধূসর ব্যাগে তোমার জন্য একটা ড্রেস রাখা আছে। সেটা গিয়ে পরে আসবে প্লিজ। তার কথা আমি খেয়াল করলাম না। আমি তো তখন তাকে দেখায় ব্যস্ত। উনি আমার চোখের সামনে আঙ্গুলের একটা তুড়ি বাজালেন। আমি চমকে উঠলাম। উনি আবারও বললেন, কি বলেছি শুনেছ? তাঁবুর ভেতরে একটা ব্যাগে তোমার জন্য ড্রেস রাখা আছে, সেটা পরে এসো। আমি বাইরে অপেক্ষা করছি। আমি হুম বলে তাঁবুর মধ্যে ঢুকে গেলাম। বিছানার পাশেই একটা ধূসর রঙের ব্যাগ রাখা। সেই ব্যাগটা, যেটা আমি আজ সকালে শপিং মলে হাতে নিয়েছিলাম। এর ভেতর আমার জন্য ড্রেস আছে? অভ্র কি তবে কিনেছিল? কখন কিনল? 7-5 ভাবা বন্ধ করে আমি এক্সাইটেড হয়ে ব্যাগের মধ্যে থেকে ড্রেসটা বের করতেই আমার চোখ কপালে উঠে গেল। একটা ছোট কালো ড্রেস। যেমনটা নায়িকারা ফিল্মে পরেন। এই ড্রেস আমি পরব? ছি। কিন্তু অভ্র এত করে পরতে বলল, না পরলে যদি রাগ করেন। আমার জন্য তিনি এত কিছু করলেন। আর আমি তাকে রাগিয়ে দেব? অসংখ্য ভাবনা চিন্তার পর আমি ড্রেসটি পরে নিলাম। পরে ব্যাপক লজ্জায় পড়ে গেলাম। আমার নিজেরই লজ্জা লাগছে আর এভাবে তার সামনে গিয়ে দাঁড়াবো কিভাবে তাই ভাবতে লাগলাম। এত ছোট জামা যে হাঁটুও ঠিক মতো ঢাকছে না। তার উপর এসব ড্রেসের সাথে ওড়না থাকে না। আমি চুলগুলো সামনে নিয়ে এলাম। অভ্র বাইরে থেকে চেঁচিয়ে উঠল, কি হলো তোমার? আর কতক্ষণ লাগবে? তাঁবুর ভারী পর্দা ঠেলে আমি কাচুমাচু হয়ে বের হয়ে আসলাম। অভ্র দাঁড়িয়ে হাতে একটি কাঠের টুকরো নিয়ে নাড়াচাড়া করছিল। আমাকে দেখতেই একবার পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে উনার হাত থেকে কাঠের টুকরোটা পড়ে গেল। লজ্জায় আমি উনার দিকে তাকাতে পারছি না। শুধু হাত দিয়ে ড্রেসটি বারবার টেনেটুনে হাঁটু ঢাকার চেষ্টা করে যাচ্ছি। অভ্র নরম গলায় বলল, এটা তুমি কোন ড্রেস পরেছ? আপনিই তো বললেন ধূসর ব্যাগটি থেকে এই ড্রেসটি বের করে পরতে। আমি তো শাড়ি কিনেছিলাম। ওই কালো শাড়িটা যেটা তুমি মার্কেটে নাড়াচাড়া করছিলে। এই ড্রেস ব্যাগে কি করে এলো? ও, আমারই বোধ হয় ভুল হয়েছে। একসাথে একরকম দুই ব্যাগ ছিল তাই ভুলে হয়তো অন্য ব্যাগ তুলে এনেছি। আমি চোখ বন্ধ করে নিজের হতবুদ্ধি জ্ঞানে গালি দিলাম। কি একটা কাজ করে ফেলেছি। উনি এখনো একদৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। লজ্জায় আমি ততক্ষণে শেষ। এক প্রকার চোখ মুখ বন্ধ করে এক নিঃশ্বাসে বললাম, আমি তাহলে ড্রেসটা পাল্টে আসি। বলে দ্রুত পিছনে ফিরে চলে যেতে উদ্যত হলাম। কিন্তু অভ্র আমার হাত খপ করে ধরে ফেলল। আমার বুক প্রচণ্ড ধুকপুক করতে লাগলে। পাশে থাকা সাউন্ড বক্সটিতে তখন বাজতে লাগলো, যাবো তাক তুঝে প্যার সে, বে ইন্তেহা মে ভার নালু, যাবো তাক মে দুআও সা, सो दफा तुझे पार ना लूं, हाँ मेरे पास तुम रहो, जाने की बात ना कहो, मेरे साथ तुम रहो, जाने की बात ना करो। উনি এক হিচকে টানে আমাকে তার বুকে এনে ফেললেন। তার জ্যাকেট খামছে ধরে আমি একবার আর চোখে তার দিকে তাকানোর চেষ্টা করে লজ্জায় চোখ নামিয়ে ফেললাম। উনি তার এক হাত আমার ঘাড়ে থাকা চুলের মধ্যে গলিয়ে দিয়ে কপালে কপাল ঠেকিয়ে রাখলেন।
তার ভালোবাসার আলতো স্পর্শে আমাকে ভরে তুললেন। তুম আগে বাজু ওয়মে মেরে সো সাভেরে লিয়ে হাওয়া বাদলোছে উতারা গেয়া তুমকো মেরে লিয়ে শেফ মেরে লিয়ে যাবো তাক মেরে উंगलियां तेरे बालों छे कुछ केहो ना दे जाबो ताक मेरे लहरों में खाई से तेरी रेहोनाले हाँ मेरे पास तुम रहो जाने की बात ना करो मेरे साथ तुम रहो जाने की बात ना करो উনি আমায় কোলে তুলে নিয়ে তাঁবুর দিকে যেতে লাগলেন। আর আমাকে উপহার দিলেন একটি ভালোবাসার রাত। অতঃপর তুমি। পর্ব ৩৮। রাইটার ইশরাত জাহান সুপ্তি। ৪৬। আয়নায় নিজেকে দেখে আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। কতটা বদলে গেছি আমি। মনে হচ্ছে এই এক অন্য আমি। আমি কি আগেও কারো সাথে এতটা দুষ্টুমি করতাম? যতটা আমি অভ্রর সাথে করি। বেশ তো ছিলাম আমি শান্তশিষ্ট, চুপচাপ স্বভাবের মেয়ে। দুষ্ট ছিলাম তবে এতটা কখনোই না। আগের কেউ যদি এখন আমায় দেখে নির্ঘাত চমকে উঠবে। মাঝে মাঝে মনে হয় আমার ভেতর একটি সুপ্ত বাচ্চা লুকিয়ে ছিল যা অভ্রর সান্নিধ্যে এসে বের হয়ে এসেছে। আনমনে হেসে উঠে আমি আবার টাওয়েল দিয়ে ভেজা চুল মুছতে লাগলাম। হাসছো কেন? হুট করে আমার কানের কাছে অভ্রর ভ্রু কুঞ্চিত মুখ দেখে আমি চমকে উঠলাম। বললাম, আপনাকে কেন বলবো? আমার মুখ আমার যখন ইচ্ছা হাসব। কথাটা বলে আমি ড্রেসিং টেবিল থেকে হেয়ার ড্রায়ার তুলতেই উনি জোরে চেঁচিয়ে উঠলেন। এ কি করছো? তার চিৎকার শুনে আমি ঘাবড়ে গিয়ে বললাম, কেন কি হয়েছে? চুল শুকাচ্ছি। তুমি জানো এভাবে ভেজা চুলে তোমাকে কি মারাত্মক সুন্দর লাগছে। আমি মনে মনে খুশি হয়ে ঈষৎ মুখ ফুলানোর ভান করে বললাম, কেন আপনিই তো বিয়ের পরের দিন সকালে ধমক দিয়ে বলেছিলেন কখনো যেন আপনার সামনে ভেজা চুলে না আসি। সে তো রাগের মাথায় এমনি এমনি বলেছিলাম। আর তুমি সেই স্টুপিড কথার জন্য এতদিন আমায় এই সৌন্দর্য দেখার থেকে বঞ্চিত করেছ। এখন স্টুপিড কথা বলছেন আর তখন তো এমনভাবে বলেছিলেন যেন দ্বিতীয়বার আপনার সামনে আর ভেজা চুলে গেলে আপনি আমায় টুকরো টুকরোই করে ফেলবেন। জানেন, এখন একটু বাইরে এসে চুল শুকাই আর প্রথম প্রথম তো বাথরুমে গিয়ে চুল শুকাতে হতো। তখন তো আমি এই কথাটা বলেছিলাম কারণ যখন সকালে ঘুম ঘুম চোখে হঠাৎ দেখলাম আমার সামনে এক অনিন্দ্য সুন্দরী কন্যা দাঁড়িয়ে আছে, যাকে ভেজা চুলে অসম্ভব সুন্দর লাগছে। তখনই ঘাবড়ে গেলাম যে মেয়েকে জ্বালাবো বলে নিয়ে এসেছি তার প্রেমেই না শেষমেশ পড়ে যাই। এখন তো আমি প্রেমে পড়েই গেছি। বউয়ের প্রেমে বারবার পড়তে তো আর দোষ নেই। মামা প্রেমে পড়ে কিভাবে? বাবা একবার যে কাদায় পড়ে গিয়ে ভূতের মতো হয়ে গিয়েছিল তেমনভাবেই? আমরা দুজনেই চমকে উঠলাম। দেখলাম আমাদের মাঝখানে দাঁড়িয়ে তুতুল মাথা উঁচু করে একবার আমার দিকে তাকাচ্ছে আরেকবার উনার দিকে। অভ্র তুতুলকে কোলে নিয়ে সুরসুরি দিয়ে বলতে লাগলেন, ওরে বাদর, তোর সব কথাই কান পেতে শুনতে হবে। ব্রেকফাস্ট করে আমরা দুজনেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। আমি ভার্সিটির জন্য আর উনি অফিসের জন্য। আমি একটা হাই তুলে বললাম, কেমন যেন ঘুম ঘুম পাচ্ছে। এই একদম না। আমি এখন অফিসে যাচ্ছি। এই শার্ট নষ্ট করতে পারবো না। গাড়িতে ঘুমালে তোমার মুখ দিয়ে আবার যা বেরোয়। অভ্র হাসতে লাগল। উনি আবারও আমাকে সেদিনের কথা নিয়ে খ্যাপাতে বসেছেন বলে আমি রেগে বললাম, একদমই না। আপনি সেদিন মিথ্যা কথা বলেছেন। উনি হাসতে হাসতে বললেন, হ্যাঁ কত মিথ্যা। উনার হাসি দেখে আমার গা জ্বলে গেল। মুখ ঘুরিয়ে বললাম, হাসবেন না তো। আপনাকে দেখতে অসহ্য লাগছে। উনি আমার দিকে মুখ এনে বললেন, তাই? কিন্তু বান্দরবানে মিস সাবিহা যে বলল আমাকে হাসলে নাকি খুব সুন্দর দেখায়। উনার মুখে সাবিহার নাম শুনে আমি তেলেবেগুনে জ্বলে উঠলাম। আপনি আবারও সাবিহার নাম নিয়েছেন। কেন জেলাস? আমি চোখ বন্ধ করে দাঁতে দাঁত চেপে বললাম, হ্যাঁ জেলাস। অনেক অনেক জেলাস। আপনি বুঝি হন না? উনি ঠোঁটে হাসি চেপে সামনে তাকিয়ে বললেন, মোটেও না। আচ্ছা তাই। গাড়ি ভার্সিটির সামনে এসে পড়ার পর আমি দেখলাম পাশ দিয়ে আসিফ স্যার যাচ্ছেন। আমি জোরে তাকে ডেকে উঠলাম। অভ্র ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে রইল। আমি ঝটপট গাড়ি থেকে নেমে বললাম, স্যার আজকে আপনাকে অনেক সুন্দর লাগছে। ও থ্যাঙ্কস অরু। কালো রঙের শার্টে আপনাকে সবসময়ই একটু বেশি সুন্দর লাগে। অভ্র হুট করে জোরে স্পিড দিয়ে আমাদের পাশ থেকে গাড়ি চালিয়ে চলে গেল। আমি জিভে কামড় দিয়ে বিড়বিড় করে বললাম,
একটু বেশি করে ফেললাম না তো? যা ভেবেছিলাম তাই। আমি বেশি করেছি কিনা জানি না, তবে উনি খুব বেশি মুখ ভার করে আছেন। অফিস থেকে ফিরে এসে আমার সাথে কোনো কথাই বলছেন না। আর আমিও চেষ্টায় লেগে আছি কিভাবে তার মান ভাঙাবো। তুতুল আর আরিশা আপুকে আজ রাতেও থেকে যাবার কথা বলতেই আপু বললেন, না না অরু, তোমার দুলাভাইকে একদিনের কথা বলে এসে দুদিন থেকে গেলাম। আজও যদি না যাই তাহলে নির্ঘাত রাগ করবে। আমি বললাম, ঠিক আছে আপু, আমি দুলাভাইয়ের সাথে কথা বলছি। কিন্তু আপনারা আজ রাতে কিছুতেই যেতে পারবেন না। আমি দুলাভাইকে ফোন দিলাম। দুলাভাই ফোন রিসিভ করে বললেন, কি হানিমুন কাপলরা খবর কি? দুলাভাই, 1 মাস হলো আমরা এসে পড়েছি আর আপনি এখনো আমাদের এই নামে ডাকা ছাড়লেন না। দুলাভাই হাসতে লাগলেন। আমি বললাম, দুলাভাই আজ কিন্তু তুতুল আর আরিশা আপু এখানে থাকবে। কাল সকালে চলে যাবে, ঠিক আছে? কি বলো? তোমরা ওদিকে সুইট হানিমুন কাপল হয়ে বসে থেকে এদিকে আমাকে বউলেস করার প্ল্যানে আছো। দুলাভাইয়ের কথায় আমি হেসে দিয়ে বললাম, কেন দুলাভাই, আপনার কি হিংসা হচ্ছে? হিংসা হলে অভ্রকেও আপনার কাছে পাঠিয়ে দেই। তারপর সেও বউলেস হয়ে যাবে। আমার কথা শুনে সোফায় বসে থাকা অভ্র গলা খাকারি দিতে লাগল। আমি তাকে চুপ করার ইশারা করতেই আবারও অন্যদিকে মুখটা ভার করে রাখল। রাতে আমরা সবাই একসাথেই খেতে বসলাম। আমার মুখোমুখি বসেছে অভ্র। নিচে তাকিয়ে ভ্রু কুঁচকে চুপচাপ খেয়ে যাচ্ছেন। আমার দিকে একবার দেখছেনও না। আমার মাথায় হঠাৎ দুষ্ট বুদ্ধি চাপল। টেবিলের নিচ দিয়ে আমার পা দিয়ে উনার পায়ে খোঁচা দিতে লাগলাম। উনি হঠাৎ চমকে উঠে কেসে উঠলেন। আমি আরও দিতে লাগলাম। উনি পা সরিয়ে ফেললেন। আমি কিছুতেই আর উনার পা খুঁজে পেলাম না। অবশেষে অনেক তন্নতন্ন করে খুঁজে পেয়ে দিলাম আবারও খোঁচা। কিন্তু পা হঠাৎ এত ছোট হয়ে গেল কেন বুঝলাম না। একেবারে চেয়ারের পায়ে তুলে রেখেছেন। আমার ভাবনার মাঝে তুতুল হঠাৎ লাফিয়ে উঠে আরিশা আপুকে বলল, মা, টেবিলের নিচে ভূত আছে। ভূত? কি বলো? হ্যাঁ সত্যি। আমার পায়ে গুতাগুতি করছে। তুতুলের কথা শুনে এবার আমার কাশি উঠে গেল। উনি বললেন, পা উঠিয়ে বসো তুতুল সোনা। বলা তো যায় না আমাদের আশেপাশে কত ধরনের ভূত বসে আছে। আমাকে ভূত বলা? ভূত হয়ে থাকলে আপনার ঘাড়েই প্রথম চেপে বসবো মিস্টার অভ্র আহমেদ। রুমে গিয়ে দেখলাম আমি আসার আগেই লাইট বন্ধ করে গায়ে চাদর টেনে শুয়ে আছে আর ঘুমিয়ে থাকার ভান করছে। আমি মুচকি হেসে তার চাদরের মধ্যে ঢুকে পড়ে তার বুকে গুটিসুটি মেরে শুয়ে পড়লাম। অভ্র বলে উঠল, এখানে শুয়েছ কেন? তোমার তো আসিফ স্যারকেই ভালো লাগে। কোন কালারে কোন শার্টে ভালো লাগে তাও একেবারে মুখস্থ করে রেখেছ। আমি তো আপনাকে রাগাতে ওসব বলেছি। কিন্তু আপনি রাগ হলেন কেন? আপনি তো আর জেলাস ফিল করেন না? আমি আসিফ স্যারকে হ্যান্ডসাম বা গুড লুকিং যা ইচ্ছাই বলি না কেন। একদম ওই আসিফ স্যারের নাম মুখে নিবে না। কেন নেব না? জানি না। তুমি এখান থেকে নামো। আমি আমার বরের বুকে শুয়েছি, তাতে আপনার কি? উনি হঠাৎ আমাকে ঝাপটে ধরে বিছানায় গড়িয়ে পড়ে নিচের ঠোঁট আলতো করে কামড়ে দুষ্ট হাসি দিয়ে বললেন, আমার কি? দেখাচ্ছি আমার কি। অতঃপর তুমি। পর্ব ৩৯। রাইটার ইশরাত জাহান সুপ্তি। ৪৭। জীবনটা কতগুলো অধ্যায় বিন্যস্ত থাকে। এক একটা অধ্যায় লুকিয়ে থাকে আমাদের জন্য এক একটা চমক। এক অধ্যায় থেকে অন্য অধ্যায় যেতে জীবন পরিবর্তিত হয়, পরিবর্ধিত হয়। কিন্তু আগের থেকে কেউ বলতে পারে না সেই পরিবর্তনটা ভালোর দিকে হবে নাকি খারাপের দিকে। আমার জীবনে অভ্র নামের যেই অধ্যায় শুরু হয়েছিল তখন শুরুতে কতটাই না শঙ্কিত হয়েছিলাম, কতটা ভয় পেয়েছিলাম। কিন্তু কে জানতো, এই অধ্যায়টাই হবে আমার জীবনের সবথেকে সুন্দর অধ্যায়। মহান আল্লাহ তাআলা আমার জন্য ইহজীবনেই অভ্র নামের এক টুকরো জান্নাত লুকিয়ে রেখেছিলেন এই অধ্যায়। অভ্রর সাথে কতগুলো দিন কিভাবে যে এত দ্রুত কেটে গেল বুঝতেই পারলাম না। আর এখন আমার এই অধ্যায় আরও একটি সুন্দর অংশের সূচনা হতে চলেছে। অভ্রর ভালোবাসার একটি ক্ষুদ্র অংশ আমি আমার মধ্যে ধারণ করেছি, যে প্রতিনিয়ত ধীরে ধীরে একটু একটু করে আমার ভেতর বেড়ে উঠছে। যেমনটা প্রতিনিয়ত বাড়ছে অভ্রর ভালোবাসা। আমি মা হতে চলেছি। ইয়েস, আই এম প্রেগন্যান্ট। কথাটা নিজের মধ্যে বারবার উচ্চারিত করতেও আমার ভালো লাগে। বেশ ভালো লাগে। আনমনে চোখের কোণায় পানি চলে আসা।
যেমনটা এসেছিল সেদিন, যেদিন আমি প্রথম জানতে পারি আমার প্রেগন্যান্সির কথা। হুট করেই একদিন রাতে অভ্র রুমে এসে আমার দিকে একপলক তাকিয়ে হাতের ফাইলটা টেবিলের উপর রেখে বাইরে চলে গেলেন। আমি হতভম্ব হয়ে গেলাম। তার হয়েছেটা কি? মুখটা এমন করে রেখেছেন কেন? পরক্ষণেই মনে পড়ল দুদিন আগে শরীর অসুস্থতার জন্য ডাক্তারের কাছে গিয়ে যে চেক আপ করিয়েছিলাম তার রিপোর্টটি এই ফাইলে না তো। এর জন্যই কি উনি এমন অদ্ভুত আচরণ করছেন? হুট করেই আশঙ্কা হলো আমার কোনো বড় রোগ হয়নি তো। বিছানা থেকে নেমে টেবিলের দিকে এগিয়ে যেই হাত বাড়িয়ে ফাইলটা স্পর্শ করব তার আগেই আমার ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে অভ্রর নাম দেখে আমি বেশ অবাক হলাম। এই কিছুক্ষণ আগেই তো রুম থেকে বেরিয়ে গেলেন আর এখনই ফোন করছেন কেন? উদ্বিগ্ন মুখে ঝটপট ফোনটা রিসিভ করে কানের কাছে নিয়ে বললাম, আপনি কোথায়? আমি একটি ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে। অভ্র, কি হয়েছে? সব ঠিক আছে তো? উনি কাঁপা কাঁপা গলায় বললেন, অনেক বড় কিছু হয়ে গেছে অরু। আমি ভয় পেয়ে গেলাম। বললাম, কি? অরু, এই পৃথিবীতে আমাদের মাঝে একটি নতুন প্রাণ আসতে চলেছে অরু। আমি স্থির হয়ে গেলাম। অভ্র বলতে লাগলো, অরু, ট্রাস্ট মি, তোমার পিরিয়ড স্কিপ হবার কথা শুনে আমার প্রথমেই একটু সন্দেহ হয়েছিল। কিন্তু আমি চাইনি তুমি এখন প্রেগন্যান্ট হও। তোমার এখনো বয়স অল্প, পড়ালেখা বাকি। রিপোর্ট পাওয়ার আগ পর্যন্ত আমি মনে মনে দোয়া করছিলাম যেন রেজাল্ট নেগেটিভ আসে। কিন্তু যখন ডাক্তার রিপোর্ট দেখে বলল, কনগ্রেচুলেশন, ইওর ওয়াইফ ইজ প্রেগন্যান্ট, আপনি বাবা হতে চলেছেন, তখন আমি বোঝাতে পারবো না আমার কি হয়ে গেল। হুট করেই চরম আনন্দে আমার মনটা ছেয়ে গেল। কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হতে লাগলো। এতটা খুশি লাগছে যে আমি তোমাকে কথাটা সামনাসামনি বলতে পারছি না। আমি নিজেই বেসামাল হয়ে পড়েছি। অরু, আমাদের একটা ছোট্ট বাবু হবে। তার আধো আধো বলি দিয়ে তোমাকে মা বলে ডাকবে আর আমাকে বাবা। তোমার বিশ্বাস হয় অরু? তোমার বিশ্বাস হয়? ফোনের এপার থেকেই বুঝতে পারলাম উনি নীরবে কাঁদছেন। আমিও কখন যে মেঝেতে বেডের সাথে ঠেস দিয়ে বসে অশ্রু ঝরিয়ে অভ্রর মুখ থেকে সেই সুখ শ্রবণ করছি, টেরই পেলাম না। একটা হাত আনমনে পেটে ছুঁয়ে চোখ বন্ধ করে ফেললাম। ফোন কানেই রইল কিন্তু দুজনের কেউই আর কথা বললাম না। নীরবতায় আমাদের অব্যক্ত কথাগুলো চলতে লাগলো। ফোনের এপার থেকে আমি কাঁদতে লাগলাম। আর ওপার থেকে অভ্র। ব্যাস সেদিনের পর থেকে উনার যত্নের অত্যাচার আমার প্রতি দ্বিগুণ হয়ে গেল। এটা করো না, ওটা করো না, এটা খাও, সেটা খাও, 24 ঘন্টা তার মুখ থেকে এই বেরোতে থাকে। আমিও কি তাকে কম জ্বালাচ্ছি? হুটহাট মুড সুইং, রাত বিরাতে দুষ্প্রাপ্য জিনিস খেতে চাওয়া, যখন তখন তার উপর বমি করে ভাসিয়ে দেওয়া সবকিছু হাসি মুখে সহ্য করেছে। কখনো একটুও বিরক্তিসূচক শব্দ অবধি করেননি। মাঝরাতে ঘুম ভেঙে আর না আসলে আমার সাথে সাথে উনিও জেগে বসে থাকেন, যাতে আমার একা একা খারাপ না লাগে। মাথায় হাত বুলিয়ে দেন, ঘুম পাড়িয়ে দেন, আরো কত কি। তার পুরো পৃথিবীটাই যেন এখন আমার মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। অফিস, কাজ, আত্মীয় সব বাদ দিয়ে সারাদিন আমার কাছেই বসে থাকেন। প্রতিদিন এক প্রকার ঠেলেঠুলেই আমাকে তাকে অফিসে পাঠাতে হয়। ঘুমের মধ্যেও যেন আমাকে নিয়েই চিন্তা করেন। আমার জন্য এতটা করেন বলে বোঝাতে পারবো না। আমি কিছু বললেই বলেন, অরু, আমাদের একটা অংশকে এই পৃথিবীতে আনার জন্য তুমি একাই যেই কষ্টটা করতে যাচ্ছ তার কাছে আমার এসব কিছুই না। খুব অসহায় লাগে জানো। যদি একটু তোমার এই কষ্টটাকে ভাগ করে নিতে পারতাম। একটু। বাচ্চাটা আমাদের দুজনের, অথচ পুরো কষ্টটা তুমি একা করবে। সেই কষ্টটায় যেহেতু আমি কিছু করতে পারছি না তাই বাদ বাকিটা আমাকে করতে দাও, প্লিজ। তার কথা শুনে আমি মুচকি হাসি। ভাবি আমাদের সমাজের প্রত্যেকটা পুরুষই যদি অভ্রর মতো হতো, তাহলে আর কোনো প্রেগন্যান্ট মেয়েকে 7-8 মাসের ভরা পেট নিয়েও রান্না করতে হতো না, ঘর সামলাতে হতো না, স্ত্রীর সেবা করবে কি উল্টো স্বামীর সেবা করতে হতো না। কোনো মেয়েই তো এই ভাগ্যটা পায় না, তবে আমি পেলাম কেন? ছোটবেলা থেকেই সবাই বলতো আমি খুব লক্ষ্মী মেয়ে, আমি খুব ভালো বর পাবো। কিন্তু তাকে দেখে মনে হয় আমি কি আসলেই এত কিছুর যোগ্য? আমার মনে হয় এই বেবিটা আমার জন্য একটা ব্লেসিং। কারণ এই বেবি আমার গর্ভে আসার পরই ইরা আপুর সাথেও আমার সম্পর্ক ঠিক হয়ে গেছে।
আপুর সাথে আমার দীর্ঘদিন যাবৎ কোনো ধরনের যোগাযোগ ছিল না। তারপর একদিন হুট করেই আপু ফোন করে আমার থেকে ক্ষমা চায়। সে তার ভুল সত্যিই বুঝতে পেরেছে আর সবকিছুর জন্য সে অনুতপ্ত। আপু এখন একটা স্কুলে টিচারের জব করে। আর সেখানে তার এক কলিগ সোহেলের সাথে তার ভালো পরিচয় হয়েছে। আগামী মাসে তাদের এনগেজমেন্ট হবে। আপু যে সত্যিই বদলে গেছে এটাই তার উদাহরণ। সে এখন নিজে কর্মঠ হয়েছে এবং সামান্য চাকরি বড় চাকরির ব্যবধান ভুলে জীবনে সঠিক মানুষ বাছাই করতে পেরেছে। সোহেল ভাইয়া আসলেই ভালো মনের মানুষ। 48। অভ্র আমার গালে একটি চুমু দিয়ে বলল, প্রেগন্যান্ট হওয়ার পর থেকে তোমাকে আরো কিউট লাগে। একদম গুলুমুলু। দেখলেই শুধু আদর করতে ইচ্ছে করে। আমি চোখ সরু করে বললাম, বুঝেছি, আমাকে খাইয়ে খাইয়ে এমন বানিয়ে এখন গুলুমুলু বলে ইনডাইরেক্টলি মোটা বলা হচ্ছে। আরে না বাবা, প্রেগন্যান্সির সময় এতটুকু স্বাস্থ্য তো সবারই হয়। আর তুমি এতেও এত সুন্দর লাগো। তোমার জন্য একটা জিনিস এনেছি। এখন খাবে? এই না, একদম না। একটু আগেই এক বাটি ফ্রুটস খেয়েছি। আমি এখন আবার মোটেও খাবো না। আগে কি এনেছি দেখে তো নাও। পরে কিন্তু পস্তাবে। আর তুমি এক বাটি খেয়েছো কখন? অর্ধেকের বেশি তো বাটিতে এখনো পড়ে আছে। কথাটা বলে উনি আমার সামনে ফুচকা তুলে ধরলেন। আমি চোখ বড় বড় করে খুশি হয়ে বলে উঠলাম, ফুচকা? কি খাবে নাকি রেখে দেব? জি না, আমি এক্ষুনি খাবো। অভ্র মুচকি হেসে প্যাকেট থেকে ফুচকা বের করে আমাকে প্লেটে তুলে দিলেন। আর আমি বিছানায় বালিশের সাথে ঠেস দিয়ে আনন্দে গিলতে লাগলাম। সব খাওয়া হয়ে গেলে মুখটাকে যতটা সম্ভব করুণ বানিয়ে বললাম, আরও খাবো? একদম না। আজ অনেক খেয়েছো। এসব আনহাইজেনিক খাবার বেশি খাওয়া ভালো না। আমি তো এতক্ষণ আমারটা খেলাম, এখন তো বাবু খেতে চাইছে। আপনিই তো বলেন এই সময় দুইজনের খাবার খেতে হয়। আমি এখন একা না। এই কথাটা তো অন্য সময় একদমই মাথায় থাকে না। ফ্রুটস খাওয়ার সময় তো একজনেরটাও খাও না। আর আমার বাবু আমার মতোই এসব খাবার পছন্দ করবে না। কথাটা বলে উনি আমার পেটের কাছে ঝুঁকে এসে হাত রেখে বললেন, তাই না জুনিয়র? একবার বের হয়ে এসো, তারপর আমি আর তুমি মিলে তোমার পিচ্ছি আম্মুকে সোজা করব। আমি মুখ ভেঙচি দিয়ে বললাম, আপনি খুব পচা। আমার একটাও কথা শুনেন না। অথচ নিজের কথা আমাকে সব শুনিয়ে ছাড়েন। উনি আমার চোখের সামনে মুষ্টিমেয় হাত এনে একটা একটা করে আঙ্গুল খুলে বলতে লাগলেন, আমি তোমার থেকে 1, 2, 3, 4, 5, 6 বছরের বড়। তাহলে কে কার কথা শুনবে? হয়েছে, এখন আমাকে 1, 2, 3 না শিখিয়ে অফিসে যান। আপনি না বললেন আপনার সন্ধ্যের পর মিটিং আছে। এবার আমার মতোই উনি মুখটা করুণ করে বললেন, তেমন ইম্পর্টেন্ট না। অন্য স্টাফরাও সামলাতে পারবে। আজকে না যাই? আমি চোখ রাঙিয়ে তাকিয়ে রইলাম। প্লিজ, আপনি যাবেন? যাচ্ছি। মলিন মুখে দরজা অবধি গিয়ে তিনি আবার চোখের ইশারায় না যাওয়ার রিকোয়েস্ট করলেন। আমি চোখ রাঙিয়েই হাত দিয়ে ইশারায় যেতে বললাম। শুকনো মুখে তিনি চলে যেতেই তার করুণ মুখটির কথা মনে করে আমি পেটে হাত দিয়ে হাসতে লাগলাম। যাকে বলে গলা ফাটিয়ে হাসি। অতঃপর তুমি। পর্ব 40। রাইটার ইশরাত জাহান সুপ্তি। 49। এই গ্রে ডটটা দেখতে পাচ্ছ ওরু? আমি মাথা নাড়ালাম। ডাক্তার রাজিয়া আন্টি বললেন, দিস ইজ ইয়োর বেবি। একটা সাউন্ড আসছে না? এটা তোমার বাচ্চার হার্টবিট। কত সুন্দর একটা অনুভূতি না? তোমার ভেতর এখন আরেকটি প্রাণ রয়েছে, তার হার্টবিট হচ্ছে। আমি কাপা কাপা হাতে সামনের মনিটরে ভেসে ওঠা আবছা আবছা ছাইরঙা প্রতিবিম্বটাকে স্পর্শ করলাম। সত্যিই কেমন যেন লাগছে। আমার ভেতর আরেকটি প্রাণ। আমার বাবু। এ কি অরু, তুমি কাঁদছ? রাজিয়া অ্যান্টির কথায় আমি চমকে উঠলাম। চোখের কোণে হাত দিয়ে দেখলাম সত্যিই পানি চলে এসেছে। বুঝতেই পারিনি। আমি লজ্জা পেয়ে মাথা নিচু করে হাসলাম। রাজিয়া অ্যান্টি বললেন, বুঝতে পারছি। লজ্জা পেতে হবে না। বাচ্চার হার্টবিট শুনে সবারই এমনটা হয়। অভ্র কোথায়? এখানেই তো ছিল। একটা নার্স ডেকে নিয়ে গেল কি একটা দরকারে। যা, মিস করলো। এই মুহূর্তটা সব হাসবেন্ডদেরও দেখানো হয়। জানো তো, এরপর ইমোশনাল হয়ে তারা ওয়াইফের আরও বেশি করে খেয়াল রাখে। আমি মাথা নিচু করে লাজুক হেসে বললাম, উনি এমনিতেই আমার খুব খেয়াল রাখেন। অনেক বেশি।
রাজিয়া আন্টি স্মিত হেসে আমার কাঁধে হাত রেখে বললেন, রাখবেই তো, ভাগ্নেটা কার দেখতে হবে না। আমরা দুজনেই হেসে দিলাম। তোমার শাশুড়ি তো আমাকে ফোন করে করে পাগল বানিয়ে দিয়েছে। শুধু বলছে ভালো করে চেক আপ করিস, ভালো করে চেক আপ করিস। এখন তুমিই বলো বোনের ছেলের বউকে আমি কি খারাপ ভাবে চেক আপ করব? আমি হেসে দিলাম। রাজিয়া আন্টি অব্রোর মায়ের দূরসম্পর্কের বোন। তিনি একজন গাইনি ডাক্তার। আমি প্রেগন্যান্ট হবার পর থেকেই সম্পূর্ণ তার অবজারভেশনেই আছি। ছেলে হবে নাকি মেয়ে হবে জানতে চাও? আমি মাথা নাড়িয়ে না বললাম, এসবে আমার কিছু যায় আসে না। আমি যতদূর জানি উনার আর বাবা মায়েরও এসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তারা তো শুধু দাদা দাদি হতে পারলেই খুশি। আপনি শুধু এতটুকু বলেন আন্টি, আমার বাচ্চাটা ঠিক আছে তো? একদম ঠিক। এত ভালো বাবা মায়ের বাচ্চার আবার কি হবে? আমি আবারও হেসে দিলাম। আজ আমি কারণে অকারণে এত হাসছি কেন কে জানে। আল্ট্রাসোনোগ্রাফির রিপোর্ট হাতে নিয়ে কক্ষ থেকে বের হয়ে এলাম। হাসপাতালের করিডোরে আমার পাশ দিয়েই একটি মহিলা গেল কোলে একটি নিষ্পাপ নবজাতক শিশু নিয়ে। আমি অপলক ভাবে তাকিয়ে রইলাম। কিছুদিন পর আমার কোলেও থাকবে এমন একটি ফুটফুটে শিশু। আর মাত্র 3 মাস। অথচ এই 3 মাসটাকে হুট করে খুব দীর্ঘ লাগছে। কবে কাটবে এই 3 মাস? অভ্র হন্তদন্ত হয়ে আমার পাশে এসে দাঁড়িয়ে হাত ধরে বলল, চেক আপ হয়ে গেছে? সব ঠিক আছে তো? তোমার কোনো অসুবিধা হবে না তো? আমি ভ্রু কুঁচকে বললাম, আমার না বলুন আমার বাচ্চার সব ঠিক আছে তো? আল্ট্রাসোনোগ্রাফির পর সবাই এটাই জিজ্ঞাসা করে। সবাই করলে করুক, আমার জন্য তুমি আগে। আমি তার হাত চেপে বললাম, সব ঠিক আছে। আমারও, আমাদের বাচ্চারও। উনি চোখ বন্ধ করে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন। আমরা বাসায় চলে এলে অভ্র আমাকে সোফায় বসিয়ে দিল। সঙ্গে সঙ্গে আমার পাশে বাবা, মা, চম্পা বুঁদ হয়ে পড়ে রইলেন। আমি প্রেগন্যান্ট হওয়ার পর থেকে শুধু অভ্রই পাগল হননি। বাবা মাও পাগল হয়ে গেছেন। সারাদিন আমার পেছনেই লেগে থাকেন। আমার কি লাগবে না লাগবে, কখন কি খেতে ইচ্ছে করছে সবকিছুর খেয়াল রাখেন। আমার প্রেগন্যান্সির শুরু থেকেই কোনো কাজ তো দূরের কথা হাত থেকে নিচে কিছু পড়ে গেলে ঝুঁকতে অবধি দেননি। তাদের বংশে নাতি নাতনি আসতে চলেছে এতে তারা মহাখুশি। মা এসে আমার হাতে তরমুজের শরবতে ভরা একটা গ্লাস দিয়ে বললেন, ওরু মা, এই শরবতটা পুরো খেয়ে ফেলে তো। এখন আবার। মা যাওয়ার আগেই না কমলার জুস খেয়ে গেলাম। সে তো অনেকক্ষণ হয়ে গেছে। তা কি এখনো পেটে আছে নাকি? এটা পুরো খেয়ে ফেলো দেখবে ভালো লাগবে। জানি, না বলে কোনো লাভ নেই। তাই গ্লাসে চুমুক দিয়ে পুরোটা খেয়ে ফেললাম। মা হেসে বললেন, তুমি নাকি রাজিয়ার কাছে অভ্রর অনেক প্রশংসা করেছ? অভ্র তোমার খুব খেয়াল রাখে। অভ্র স্মিত হেসে আমার দিকে ভ্রু কুঁচকে তাকালো। আমি মাথা নিচু করে মুচকি হাসলাম। বাবা বলে উঠলেন, খেয়াল রাখবেই তো, বাপের বেটা না। মা মুখটা বাঁকা করে বললেন, ইহো, বাপের বেটা, তুমি কবে আমার এত খেয়াল রেখেছ? এখন আমার ছেলের ক্রেডিটটা নিজে নিতে চাইছো? আমার ছেলে সবার থেকে সেরা। বাবা আমতা আমতা করে বললেন, হ্যাঁ সালেহা আমি তো সেটাই বলছিলাম। চম্পা বলল, হ খালাম্মা এককারে হাছা কথা কইছেন। আমগো অভ্র ভাইজানের মতন মানুষ হয় না। আমি তো আমার উনারেও বইলা রাখছি আমাগো যখন একটা বেবি হইব তখন জানি এমনই আমার যত্ন করেন। ভাইজানের তন শিখা রাখতে কইছি। কথাটা বলে চম্পা তার স্বভাব বশত মুখে আঁচল চাপা দিয়ে হাসতে লাগল। মা মজার ছলে বললেন, তোর উনাটা আবার কে রে? চম্পা লজ্জা পেয়ে বলল, খালাম্মা আপনি বোঝেন না। কি বুঝবো? আগে তো দেখতাম মফিজ কাইল্লা বলে ডাকতি। এখন আবার উনা হয়ে গেল। আমরা সবাই মায়ের কথা শুনে হেসে দিলাম। আর চম্পা দেবদাস মুভির পারুলের মতো বিখ্যাত দৌড় দিয়ে রান্নাঘরে চলে গেল। রুমে এসে আমি আয়নার সামনে দাঁড়িয়ে আমার পেট দেখতে লাগলাম। কেমন অদ্ভুত দেখাচ্ছে। মনে হচ্ছে আস্ত একটা বালিশ ঢুকিয়ে রেখেছি। মনে মনে তাই ভেবে মুচকি মুচকি হাসতে লাগলাম। হঠাৎ পেছনে থেকে অভ্র আমার পেটে হাত রেখে আলতো করে জড়িয়ে ধরল। কাঁধে তার ঠোঁট ছুঁয়ে দিয়ে থুতনি রেখে বলল, আমার বউটাকে সবকিছুতেই এত সুন্দর লাগে কেন? একদম আস্ত একটা কিউটের ডিব্বা। আমি লজ্জা পেয়ে তার পেটে কনুই দিয়ে আস্তে করে গুঁথা দিলাম।
তিনি আমার হাত ধরে বিছানায় বসিয়ে দিয়ে আমার পেছনে বেডের সাথে বালিশ ঠিক করে দিলেন। বালিশে ঠেস দিয়ে আরাম করে বসে আমি পাশ থেকে একটি উপন্যাসের বই হাতে নিলাম। অভ্র চেঁচিয়ে উঠে বলল, একদম না, এই উপন্যাসের বই রাখো। আমি কালকে দেখেছি তুমি এই উপন্যাসের বইটা পড়ে কাঁদতে কাঁদতে পুরো হেঁচকি উঠিয়ে ফেলেছিলে। এই সময় তোমার কান্না করা একদম ঠিক না। আর একটুই বাকি আছে, একটু পরেই রেখে দেব। না, যে বই পড়ে কান্না আসে সেই বই পড়ার কি দরকার? রাখো। না, আমি রাখব না, আমি পড়ব। আপনার যা ইচ্ছা করুন। যা ইচ্ছা করব? হুম। আচ্ছা, তাহলে আমি বরং মিস সাবিহার সাথে একটু ফোনে গল্প করি। উনি ফোন হাতে নিতেই আমি বই রেখে ফোন কেড়ে নিয়ে বললাম, একদম না। উনি হাসতে লাগলেন। আমি মুখ ফুলিয়ে বললাম, কথায় কথায় শুধু সাবিহা সাবিহা করেন কেন? এখনো কি ছোকরা স্বভাব যায়নি? বিয়ের পরেও এত কিছু না জানি বিয়ের আগে কি করেছেন? উনি হাসি চেপে বললেন, ম্যাম, আপনি ভুল মানুষ নিয়ে কথা বলছেন। বিয়ের আগেও আমি অসম্ভব ভদ্র ছেলে ছিলাম। কতটা ভদ্র ছিলেন জানি। সাইমা আপুর বিয়েতে কি করেছিলেন আপনি? আমাকে অন্ধকার রুমে টেনে নিয়ে গিয়ে যে কিস করে দিলেন মনে নেই? আমি না থাকলে তো আপুকেই করতেন। ও এইটা, ওটা তো তোমার বোনের জেদের কারণে করতে হয়েছিল। বিয়ের আগে কোনো ধরনের স্পর্শ আমিও পছন্দ করতাম না। হাত ধরা পর্যন্ত সীমাবদ্ধ থাকাই ভালো। কিন্তু তোমার বোনের মতে রিলেশনে 1 বছরের পরও লিপকিস না করলে তা ব্যাকডেটেড দেখায়। তাই তার লিপকিসই চাই। একদম নাছোড়বান্দা। এ নিয়ে ঝগড়া হয়ে 3 দিন কথা বলাও অফ করে রেখেছিলে। তাই তো বাধ্য হয়ে ভেবেছিলাম গালে কিস করেই চালিয়ে নেব, কিন্তু তাও ভাগ্যের জোরে হয়ে গেল উল্টপালট। এরপর উনি আমার গালের কাছে ঝুঁকে এসে বললেন, ভুল তো করছিলামই, তাই হয়তো আল্লাহ আমার চুমুটাকে সঠিক গালেই পৌঁছে দিয়েছিল। কথাটা বলে উনি আমার গালে আবারও একটা চুমু দিয়ে দিলেন। আমি মনে মনে প্রচণ্ড খুশি হয়ে বাইরে প্রকাশ না করে ভ্রু কুঁচকে তার দিকে তাকিয়ে রইলাম। কিন্তু এতে তার কোনো ভ্রুক্ষেপ হলো বলে মনে হলো না। কারণ তিনি আবারও আমার অন্য গালে তার ঠোঁট ছুঁয়ে দিলেন। 50। মাঝরাত্রিতে অভ্র হঠাৎ অস্থির হয়ে ঘুম থেকে জেগে উঠল। প্রেগন্যান্ট হওয়ার পর থেকে আমার ঘুম প্রচণ্ড হালকা হয়ে গেছে। তাই আমিও টের পেয়ে গেলাম। অভ্রর পাশে বসে হাত ধরে বললাম, কি হয়েছে আপনার? এত ভয় পেয়ে আছেন কেন? উনি আমার ছোঁয়া পেয়ে হুট করে আমায় জড়িয়ে ধরলেন। আর বললেন, অরু, তুমি ঠিক আছে তো? হ্যাঁ, আমি তো ঠিকই আছি। ইস, আপনি এমন ঘেমে একাকার হয়ে গেছেন কেন? দেখি। আমার ওড়না দিয়ে তার মুখ মুছে দিতে চাইলাম। কিন্তু উনি দিলেন না। আবারও আমায় জড়িয়ে ধরে রাখলেন। যেন ছেড়ে দিলেই আমি কোথাও হারিয়ে যাব। অবশেষে অনেক জিজ্ঞাসার পর জানতে পারলাম উনি একটি ভয়াবহ দুঃস্বপ্ন দেখে জেগে উঠেছেন। উনি নাকি দেখেছেন আমি কোথায় যেন হারিয়ে যাচ্ছি। উনি শত দৌড়েও আমার নাগাল পাচ্ছেন না। আর ব্যাস এতটুকু দেখেই উনার হার্ট অ্যাটাক হবার উপক্রম হয়ে গেছে। আমি হেসে বললাম, পাগল, এসব দেখবেন না তো কি করবেন? সারাদিন তো এগুলো নিয়েই ভাবতে থাকেন। তাই ঘুমের ঘোরে স্বপ্ন দেখে ফেলেছেন। কিন্তু উনি শান্ত হলেন না। বললেন, আমার খুব ভয় লাগছে অরু। কেন জানি না, কিচ্ছু ভালো লাগছে না। যতই ডেলিভারির টাইমটা এগিয়ে আসছে ততই ভয়টা যেন বাড়ছে। আমি উনার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বললাম, আমার কিচ্ছু হবে না। আপনি শুধু শুধু ভয় পাচ্ছেন। আর কারো কি বাচ্চা হয় না? অনেক বুঝিয়েও কিছু হলো না। অভ্র ভয় পেতেই লাগলো। আমার প্রেগন্যান্সি 9 মাসে পড়ার পর থেকেই তার এই অবস্থা শুরু হয়ে গেছে। সারাক্ষণ আমায় নিয়ে চিন্তা করেন। সে কারণেই হয়তো স্বপ্নটা দেখে ফেলেছে, কিন্তু এটা আর তাকে বোঝায় কে? অভ্র আর ঘুমুতে গেল না। জায়নামাজ নিয়ে তাহাজ্জুদ নামাজ পড়তে বসে গেল। উনি সত্যিই খুব ভয় পেয়ে গেছেন। আমি শুয়ে শুয়ে তার দিকে তাকিয়ে ভাবতে লাগলাম, সত্যিই কি এটা শুধু তার মনে হুট করে আসা একটা ছোট্ট আশঙ্কা, না অন্য কিছু? অতঃপর তুমি। পর্ব 41। রাইটার ইশরাত জাহান সুপ্তি। 51। রাত 8:56। বিছানায় আধশোয়া হয়ে বসে আছি আমি। আর ঘরের এ মাথা থেকে ও মাথায় চিন্তিত মুখে পায়চারি করে চলেছে অভ্র। তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে কপালে হাত দিয়ে একটি জোরে নিঃশ্বাস ছাড়লাম। বললাম, হয়েছে? অরু, এখন কিন্তু হেলাফেলা করার সময় না।
এখন খুব রিস্কি একটা সময়। বিছানা ছেড়ে আমায় ছাড়া এক পাও নড়বে না। কোথাও যেতে হলে আমায় বলবে, আমি ধরে নিয়ে যাব। বুঝেছ? অনেক বুঝেছি। এবার আপনি এখানে বসুন। উনি চিন্তিত মুখ নিয়েই আমার পাশে বসে পড়লেন। উনার কপালের ঘাম আমার ওড়না দিয়ে মুছে দিয়ে বললাম, ইস, কি অবস্থা করেছেন নিজের। আপনাকে দেখে মনে হচ্ছে প্রেগন্যান্ট আমি, না আপনি। হুট করে পেটের ভেতর ব্যথা করে উঠল। আমি আহ করে উঠলাম। অভ্র উদ্বিগ্ন মুখে বলে উঠল, কি হলো, লেবার পেইন উঠেছে? হাসপাতালে নিয়ে যাব? আপনার মাথা। বাবু পেটে কিক মেরেছে। আমার কথা যে সত্যি তাই বুঝাতে চাইছে। বাবুও বুঝতে পেরেছে তার বাবা শুধু শুধু টেনশনে মরছে। উনি খুশি হয়ে আমার পেটে হাত রেখে তার গাল লাগিয়ে বললেন, আমার বাবাটা। বাবার গালে আরেকটা কিক মারো তো। উনার কাণ্ড দেখে আমি হাসতে লাগলাম। বাবু পেটে আবারও কিক মারল। অভ্র খুশি হয়ে আমার দিকে তাকিয়ে হাসতে লাগল। অরু, আমাদের বাবু কি বড় হয়ে ফুটবলার হবে নাকি? কি জোরে কিক মারে দেখেছ? আমি হেসে পেটের দিকে তাকিয়ে বললাম, তোর বাবা আমাকেই সবসময় ভীতু বলে, অথচ নিজেই বড্ড ভীতু। আরও কয়েকটা কিক মেরে তার ভয়টাকে ভাগিয়ে দাও তো সোনা। এই তুমি কি শিখাচ্ছ আমার বাবুকে? বাবু, আম্মুর কথায় একদম কান দিবে না। বাবা অনেক সাহসী। ভীতুর ডিম তো তোমার আম্মু। তারপর আমার পেটের কাছে ঝুঁকে তিনি ফিসফিস করে বললেন, জানো, এখনো ভূতের ভয় পায়। আমি মুখ ফুলিয়ে বললাম, এই বলা হচ্ছে আমার নামে। জান, আপনার সাথে আমি আর কথা বলবো না। উনি কানে হাত দিয়ে বললেন, আচ্ছা আচ্ছা সরি। এখন যদি ফ্রিজ থেকে এক বাটি আইসক্রিম এনে খাওয়ান তবে কথা বলার ব্যাপারটা পুনরায় ভেবে দেখতে পারি। ওকে ফাইন। উনি আমার পেটে একটি চুমু দিয়ে ফিসফিস করে বললেন, তোমার মাকে এখন রাগানো ঠিক হবে না। একবার বাইরে বের হয়ে আসো জুনিয়র, তারপর আমরা দুজন মিলে আম্মুকে খেপাবো। আম্মুর এমন আরো অনেক অদ্ভুত দিক আছে। আমি মুচকি হেসে তার কাণ্ড দেখতে লাগলাম। উনি বললেন, আমি যতক্ষণ না আসি নিচে কিন্তু নামবে না। আমি হেসে বললাম, আচ্ছা, আমি যাব আর আসব। নামবে না কিন্তু নিচে? আচ্ছা বাবা, নামবো না। উনি আমার কপালে একটি চুমু দিয়ে চলে গেলেন। বাইরে হুট করেই প্রচণ্ড হাওয়া বইতে লাগলো। মনে হচ্ছে ঝড় হবে। জানালার খোলা কপাট জোড়া বারবার একটির সাথে আরেকটি বাড়ি খাচ্ছে। প্রবল বাতাসে ঘরে থাকা আধো পানির ছিপি খোলা বোতলটাটি টেবিল থেকে পড়ে গেল। সেই অল্প পানি মেঝেতে পড়তেই যেন অনেক হয়ে গেল। সোফার উপরে থাকা ফোনটা কতক্ষণ ধরে বেজে চলেছে। উনার আসতে এত দেরি লাগছে কেন কে জানে। আস্তে আস্তে বিছানা থেকে পা নামিয়ে আমি এগিয়ে গেলাম। এত রাতে ফোন করেছে, হয়তো কোনো জরুরি কল হবে। সোফা থেকে ফোনটা হাতে নিতেই অভ্র নিচ থেকে চেঁচিয়ে উঠল, অরু আমি আসছি। তুমি কিন্তু নিচে নেমো না। আমি দরজার দিকে তাকিয়েই মৃদু হেসে ফোনটা কানে ধরে সামনে এক কদম এগোতেই হঠাৎ সেই পানিতে আমার পা পিছলে গেল। সোফায় হাত দিয়ে আমি ঠেকাতে চাইলাম কিন্তু পারলাম না। তার আগেই মেঝেতে পিঠ থেকে পড়ে গেলাম। সোফায় হাত দিয়ে ঠেকানোর চেষ্টায় বেশি জোরে পড়ে যায়নি। কিন্তু এতটুকুতেই যেন ভেতরে কোনো বিরাট পরিবর্তন হয়ে গেল। হঠাৎ ঢেউয়ের মতো পেটে একটি ব্যথা উঠে থেমে গেল। ব্যাপারটা এত দ্রুত ঘটে গেল যে কোনো চিৎকারও আমার মুখ দিয়ে বের হলো না। হঠাৎই একটি হিমশীতল স্রোত আমার শিরদাঁড়া বেয়ে নিয়ে গেল। পেটে হাত দিয়ে একটি অজানা আশঙ্কায় আমার মাথা ঘুরে উঠল। চোখ ঝাপসা হয়ে এলো। সেই ঝাপসা চোখেই শুধু দেখতে পেলাম অভ্র চিৎকার করে দৌড়ে আমার দিকেই আসছে। হাত থেকে আইসক্রিমের বাটি নিচে পড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তার চোখ টলমল করছে। বন্ধ চোখ খুলতেই নাকে ফিনাইলের কটু ঘ্রাণ ভেসে এলো। আশেপাশে বিভিন্ন চিকিৎসার যন্ত্রপাতি। বাইরে থেকে বজ্রপাতের ভয়ঙ্কর শব্দ আসছে। আমি শুয়ে আছি একটি ছোট্ট সাদা বিছানায়। আমার বুঝতে আর বাকি রইল না আমি হাসপাতালে আছি। একটা হাত পেটে নিয়ে দেখলাম পেটটা এখনো উঁচু অথচ নিথর হয়ে পড়ে আছে। ভেতর থেকে কোনো নড়াচড়ার আভাস পাচ্ছি না। উদ্বিগ্ন হাত পেটে বলিয়ে আমি অস্থির হয়ে ভাবতে লাগলাম, একটু আগেও তো কেমন অন্য রকম ছিল। একটু পরপরই বাবু কিক মারছিল, তাহলে এখন এমন নিশ্চুপ হয়ে আছে কেন? আমার পাশে কেউ নেই। কিছু চেনা স্বরের আওয়াজ দরজার বাইরে থেকেই আসছে। বুঝতে পারলাম তারা বাইরেই আছেন। কাউকে যে ডাকবো কেন যেন গলা দিয়ে কোনো আওয়াজই বের করতে পারছি না।
উঠে যাওয়ার মতো কোনো শক্তিও নেই। বিছানা বালিশ হাতরে হুতরে হঠাৎ চোখ পড়ল আমার বিছানার পাশের ছোট্ট টেবিলে অব্রোর মায়ের ফোন। হাত বাড়িয়ে খুব কষ্টে তা নিজের কাছে নিয়ে অব্রোর কাছে ফোন করলাম। একবার বাজলো, ধরল না। দ্বিতীয়বার বাজতেই ফোনটা রিসিভ হয়ে গেল। কিন্তু অব্রোর কোনো আওয়াজ শুনলাম না। শুনতে পেলাম রাজিয়া অ্যান্টির গলা। তিনি বলছেন, বাচ্চার কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না, হার্টবিটও কমে গেছে। বাচ্চাকে যদি বাঁচানোর চেষ্টা করি তবে ওরুর লাইফের অনেক বড় রিস্ক নিতে হবে। যে কোনো একজনকেই বাঁচানোর চেষ্টা করা যাবে, তবে ওরুকে যদি বাঁচাতে চাই তবে ও বেঁচে যাবে। কিন্তু বাচ্চাকে বাঁচাতে চাইলে ওরুর লাইফের সাংঘাতিক রিস্ক তো আছেই, তার উপর বাচ্চাকে শেষমেশ বাঁচাতে পারবো কিনা আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারছি না। এতটুকু শুনেই আমার হাত আলগা হয়ে গেল। হাত থেকে ফোনটা বিছানা থেকে গড়িয়ে নিচে পড়ে গেল। সেই শব্দেই সবাই দ্রুত ভেতরে চলে এলেন। আমার মা, বাবা, শ্বশুর, শাশুড়ি, অভ্র, দুলাভাই, আরিশা আপু সবাই। আমি হঠাৎ কাঁদতে শুরু করে দিলাম। এতটা কষ্ট হচ্ছিল কেন আমি তখন নিচে নামতে গেলাম। উনি বারবার আমায় বারণ করেছিলেন। আজ আমার নিজের দোষের কারণে আমার বাচ্চাটা। আমার মা এসে হাত দিয়ে চোখের পানি মুছে দিতে দিতে বললেন, ছি, মা এভাবে কাঁদে না। আমি কাঁদতে কাঁদতে চিৎকার করে বললাম, আমার বাচ্চা মরে যাচ্ছে আর আমি কাঁদব না। আমার কথা শুনে সবাই একটু অবাক হলেন যে আমি জানলাম কিভাবে। দুলাভাই নিচ থেকে অভ্রর মায়ের ফোনটা তুলে দেখালেন। অভ্র নিজের হাতের ফোনের দিকে তাকিয়ে ও শিট বলে উঠল। রাজিয়া অ্যান্টি বললেন, হাতে সময় খুব অল্প, যা করার তাড়াতাড়ি করতে হবে। সবাই কি ভেবে দেখলেন? এবার অভ্র মুখ খুলল, পেছনে থেকে সামনে এগিয়ে এলো। তাকে দেখতে পুরো বিধ্বস্ত লাগছে। তিনি বললেন, এতে আবার ভাবাভাবির কি আছে? অ্যান্টি আপনি ওরুকেই বাঁচাবেন। আমি চিৎকার দিয়ে বলে উঠলাম, না, আমার বাবুকে বাঁচান। আমার জন্যই আমার বাবুর এই অবস্থা। আপনারা আমার বাবুকে বাঁচান। রাজিয়া অ্যান্টি বললেন, ওরু, আমার মনে হয় না এটা ঠিক হবে। তোমার লেবার পেইন উঠছে না। মেডিসিন দিয়ে লেবার পেইন আনতে হবে। খুব যন্ত্রণা সহ্য করতে হবে। তোমার বয়স অল্প, এতটা কষ্ট তোমার শরীর নিতে পারবে না। যে কোনো কিছু হয়ে যেতে পারে, তার উপর যার জন্য এত কিছু করবে তার বাঁচার চান্সও খুব কম। অ্যান্টি 1% চান্স হলেও আপনি চেষ্টা করুন। অ্যান্টি আমার বাচ্চাটাকে বাঁচান। প্লিজ অ্যান্টি, আমি আপনার পায়ে পড়ি। দেখা গেল কেউ আমার কথায় রাজি না। তারা আমাকেই বাঁচাতে চান। আর আমাকে বাঁচাতে গেলে বাচ্চাকে মরতে হবে। আমি রাজিয়া অ্যান্টির হাত ধরে কাঁদতে কাঁদতে বললাম, অ্যান্টি আপনারও তো বাচ্চা আছে। আপনি কখনো চাইবেন নিজের বেঁচে থাকার পরিবর্তে বাচ্চাকে মেরে ফেলতে? বলুন, কোনো মা কি কখনো চায়? মা তুমি কি কখনো চাইবে নিজের জন্য আমাকে মেরে ফেলতে? অভ্রর মায়ের দিকে তাকিয়ে ঝরোঝরো করে কাঁদতে কাঁদতে বললাম, মা, আপনি বলুন আপনি কখনো এটা করতে পারবেন? বলুন, তাহলে আপনারা আমাকে কেন করতে বলছেন? শুধুমাত্র আমার বাচ্চাটা এখনো বাইরে আসেনি বলে তার কোনো কদর নেই? তার জন্য আপনাদের মায়া হচ্ছে না? সেও তো একটা প্রাণ। তাকে কেন কোনো বাঁচানোর চেষ্টা করা হবে না? তাকে মেরে ফেলার কথা বলে আপনারা আমায় বাঁচাতে চাইছেন। এখন যদি আমার বাবু আমার হাতে থাকতো আর এমন একটা অপশন চুজ করতে হতো তাহলে আপনারা কখনো পারতেন এই কথা বলতে? সবাই তবুও এক কথাই বলতে লাগলো। আমি আর না পেরে রেগে চিৎকার করে বলে উঠলাম, সবাই আমার থেকে দূরে সরুন। কেউ কাছে আসবেন না আমার। আপনারা সবাই স্বার্থপর। আমার বাচ্চার কথা কেউ ভাবছে না। কথাগুলো বলতে বলতে আমি চিৎকার করে কেঁদে কেঁদে বলতে লাগলাম, আমার বাচ্চা, আমার বাচ্চা। সেই ঝড়ের নিস্তব্ধ রাতে আমার বাচ্চা বলে চিৎকার করে কান্না সেখানে উপস্থিত সকলের চোখ ভিজিয়ে ছাড়ল। রাজিয়া অ্যান্টি আমার মাথায় হাত বুলিয়ে বললেন, ওরু, বোঝার চেষ্টা করো মা। আমার নিজেরই খুব ভয় লাগছে। তাছাড়াও তুমি তো আবারও কনসিভ করতে পারবে, তাই না? হ্যাঁ জানি, আমি হয়তো আবারও কনসিভ করতে পারবো। আমি মা হব, আমাকে অন্য কোনো বাচ্চা মা বলে ডাকবে। কিন্তু আমার এই বাচ্চাটা তো আমাকে মা বলে ডাকবে না। আমার এই বাচ্চাটা তো আর পৃথিবীর আলো দেখতে পারবে না। আমার এই বাচ্চাটার যেদিন হৃদস্পন্দন শুনতে পেয়েছিলাম আপনি দেখেছিলেন তো অ্যান্টি, আমার কি আনন্দ হয়েছিল।
আজ সেই হৃদস্পন্দন শুনতে পাওয়া যাচ্ছে না শুধু আমার কারণে। অভ্র, আপনিও একটা কথা জানেন না। মাঝে মাঝেই আমি সবার চোখের আড়াল হয়ে একা একা বসে জোরে জোরে কাঁদতাম। খুশির কান্না। আমি মা হব, আমার কোলে একটি ফুটফুটে নিষ্পাপ বাচ্চা আসবে, এই খুশিতে কান্না। মাঝে মাঝেই যখন মাঝরাত্রিতে আমার ঘুম ভেঙে যেত আর উনিও ঘুমিয়ে থাকতেন, তখন ক্লান্ত তাকে না জাগিয়ে আমি বসে বসে আমার বাচ্চার সাথে কথা বলতাম। আমার বাচ্চাটাকে আমি কত কত গল্প শুনিয়েছি। এই পৃথিবীর গল্প, সম্পর্কের বাঁধনের গল্প। আর আমার বাচ্চাটা আজ সেসব না দেখেই চলে যাবে। এতটা পাষাণ আমাকে হতে বলবেন না। আমি এই পৃথিবীতে অনেক বেঁচেছি, অনেক কিছু দেখেছি, অনেক সুখ পেয়েছি, অনেক অনেক ভালোবাসা পেয়েছি। আমার আর বাঁচার প্রয়োজন নেই। কিন্তু এই সুন্দর পৃথিবীটাকে আমার বাচ্চা এখনো দেখেনি। তার বাঁচার প্রয়োজন আছে। আমি আমার এই বাচ্চাটাকে বাঁচাতে চাই। আপনারা প্লিজ আমার বাচ্চাটাকে বাঁচান। নিজের বাচ্চাকে বাঁচানোর জন্য আমাকে আমার আপন মানুষদের কাছেই কেঁদে কেটে হাত জোর করে অনেক কাকুতি মিনতি করতে হলো। একসময় অভ্র আমাকে থামিয়ে বলে উঠলেন, ব্যাস, এবার থামো। অনেক কথা বলে ফেলেছ। তুমি যা চাইছো সেটা কখনোই সম্ভব না। আমি তোমাকে নিয়ে এক বিন্দুও রিস্ক নিতে পারবো না। আমি হঠাৎ কান্না থামিয়ে মুখ শক্ত করে বললাম, আপনি যদি আমাকে তা না করতে দেন তবে আমি আজই এই হাসপাতালের ছাদ থেকে আমার বাচ্চা পেটে নিয়ে লাফ দিয়ে মরব। যেই অভ্র আমার প্রেগন্যান্সির পর আমার গায়ে একটা ফুলের টোকাও লাগতে দেননি, সেই অভ্রই আমার এই কথায় সবার সামনে আমার গালে জোরে ঠাস করে একটা চড় বসিয়ে দিলেন। সবাই চমকে উঠে মুখে হাত দিল। কিন্তু আমার মুখের কোনো ভাবান্তর হলো না। তিনি দ্রুত রুম থেকে বেরিয়ে গেলেন আর যাবার সময় হাত দিয়ে দরজায় প্রচণ্ড জোরে ঘুষি দিলেন। কারণ তিনি বুঝতে পেরে গিয়েছিলেন আমি আমার সিদ্ধান্তে অনড়। অতঃপর তুমি। পর্ব 42। রাইটার ইশরাত জাহান সুপ্তি। ডাক্তার রাজিয়া আন্টি আমার কপালে আলতো করে একটি চুমু দিয়ে বললেন, আজকালকার হুটহাট এবর্ষণের যুগে তুমি একটি মহৎ নিদর্শন দেখিয়ে দিলে অরু। সত্যি বলতে কোলের বাচ্চাকে নিয়ে মানুষ যতটা করে গর্ভের বাচ্চার জন্য কেউ এত বড় রিস্ক নেয় না। এমন কেস আমি অনেক দেখেছি যেখানে বাচ্চা আর মায়ের মধ্যে যেকোনো একজনকে বাঁচাতে হয়। সবাই কষ্ট পায়, পাগলের মতো কান্না করে, কিন্তু কেউ শুধু বাচ্চাকে বাঁচানোর সিদ্ধান্ত নেয় না। আর তুমি এতটুকু মেয়ে হয়ে নিজের জীবন দিয়ে বাচ্চাকে বাঁচাতে চাইছো। সত্যিই তুমি আজ আমাদের সব মায়েদের হারিয়ে বড় হয়ে গেলে। একটি মেয়ে বাচ্চা জন্ম দেওয়ার পর একজন মা হয়। আর তুমি বাচ্চা জন্ম দেওয়ার আগেই একজন মা হয়ে গেছো। সেই মা যে তার বাচ্চার জন্য সব করতে পারে। আমি আমার সমগ্রটা দিয়ে আপ্রাণ চেষ্টা করব তোমাদের দুজনকেই বাঁচাতে। বাকিটা আল্লাহর হাতে। আমার চিন্তা চেতনা তখন পারিপার্শ্বিক সব বাদ দিয়ে এককেন্দ্রিক হয়ে গিয়েছিল। শুধু আমার বাচ্চাকে ঘিরেই। আর কোনো কিছুই আমার মাথায় ছিল না। শীঘ্রই আমাকে মেডিসিন দিয়ে লেবার পেইন আনা হলো। অভ্র হাজার চেষ্টা করেও আমার উপর রাগ করে দূরে সরে থাকতে পারলেন না। কিছুতেই আমাকে একা ছাড়বেন না। আমার সাথে ডেলিভারির সময়ও থাকার জন্য পাগল হয়ে গেলেন। চিৎকার চেঁচামেচি শুরু করে দিলেন। অবশেষে পাশ্চাত্য দেশের মতো উনাকে আমার সাথে ভেতরে থাকার পারমিশন দেওয়া হলো। তার হাত ধরে আমি প্রসব বেদনার অসহ্য যন্ত্রণা দাঁতে দাঁত চেপে সহ্য করতে লাগলাম। কিন্তু এই কষ্ট যে সহ্য করার মতন নয়। এতটা যন্ত্রণা। মনে হচ্ছিল মৃত্যুর যন্ত্রণাও এর থেকে সহনীয়। যন্ত্রণায় অভ্রর হাত খামছে ধরে আমি শুধু পাগলের মতো বিছানায় দাপড়াতে লাগলাম। উনি আমাকে সাহস দিবেন কি উনার নিজরি হাত থরথর করে কাঁপতে লাগল। আমার হাতটা তার মুখের কাছে চেপে তিনি ব্যাকুল হয়ে কাঁদতে লাগলেন। এত যন্ত্রণার মাঝেও আমাকে একটি চিন্তা, একটি ভয় গ্রাস করে যাচ্ছিল, আমার বাচ্চাটা বাঁচবে তো। যন্ত্রণায় নিচের ঠোঁট জোরে কামড়ে ধরে আমি দোয়া করলাম, আল্লাহ, আমার সমগ্র জীবনের পরিবর্তে তুমি আমার বাচ্চাটাকে বাঁচিয়ে দিও। ডাক্তাররা হঠাৎ একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলেন। তাদের মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। আর সেই আতঙ্ক যে আমার বাচ্চাকে নিয়েই, তা বুঝতে আমার অসুবিধা হলো না। সেই আতঙ্ক মুহূর্তেই আমার মধ্যেও ছেয়ে গেল। এত কিছুর পরও কি আমার বাচ্চাটা বাঁচবে না? অসহ্য নিদারুণ যন্ত্রণায় আমার হঠাৎ মনে হতে লাগলো আমি কোন এক অতল গহ্বরে তলিয়ে যাচ্ছি। কোনো এক সুদূর অজানায়। যেই অজানাকে পুরোপুরি জানতে পারার পর কেউ আর ফিরে আসে না।
সেই অতল গহ্বরে তলিয়ে যাওয়ার আগ মুহূর্তে আমার হঠাৎ মনে হলো আমার বাচ্চার জীবনের জন্য আমাকে কোনো কিছু ত্যাগ করতে হবে। ত্যাগ ছাড়া জীবনের এই বড় প্রাপ্তি আমি পাব না। কিছু একটা ত্যাগ করতেই হবে। অনেক বড় একটা কিছু। এতটুকু পড়তেই দূর থেকে বাবার গলার আওয়াজ পেয়ে ঝটপট হাতের নীল রঙের ডায়েরিটা বিছানার চাদরের নিচে লুকিয়ে ফেলে একটা গল্পের বই হাতে নিল। তার ছোট ছোট ধবধবে ফর্সা হাত দিয়ে চোখে থাকা গোল ফ্রেমের চশমার ডাট ধরে ঠিক করল। ব্যস্ত ভঙ্গিতে অভ্র রুমে এসেই ছেলেকে দেখে থমকে গেল। বাবার মতোই সাদা শার্ট, কালো প্যান্ট পরে একদম রেডি হয়ে বসে আছে সে। তেমনি হাতে কালো মোটা ফিতার ঘড়ি। শার্টের হাতাটা একদম হাত পর্যন্ত বোতাম দিয়ে আটকানো। সিল্কি কালো চুলগুলো কপালে এসে আড়াআড়ি হয়ে পড়ে রয়েছে। গোল ফ্রেমের চশমা চোখে নিয়ে বুঁদ হয়ে আছে সে গল্পের বইয়ে। দেখে মনে হচ্ছে একজন সাক্ষাৎ দেবদূত। রূপকথার রাজ্যের পথ হারিয়ে ভুল করে এখানে এসে পড়ে বিছানায় পা ঝুলিয়ে বসে আছে। ছোট্ট গোলাপি ঠোঁট আলতো করে চেপে একবার বাবার দিকে আর চোখে তাকানোর চেষ্টা করেই আবার বইয়ের পাতায় দৃষ্টি নিয়ে গেল আশ। কিছুক্ষণ ছেলের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থেকে অভ্র মিষ্টি করে হাসল। এতটুকু বয়সেই অসম্ভব ধরনের ম্যাচিউরিটি ধারণ করে আছে এই ছেলে। মাত্র 6 বছর বয়সেই কি সাংঘাতিক রিডিং পড়তে পারে। সারাক্ষণ গল্পের বই নিয়ে পড়ে থাকে। এখন আবার কারো সাহায্য ছাড়াই একা একা রেডি হয়ে গেছে। ছেলের দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে অভ্র বলল, একা একাই রেডি হতে গেলে কেন সোনা? বাবা এসে করে দিত। আশ মুচকি হেসে বলল, বাবা তুমি তো আমার সবকিছুই করে দাও। তাই আমি একটু করলাম। আমি এখন একা একা রেডি হতে পারি। বাহ, আমার বাবাটা আজ দেখছি হুট করে অনেক বড় হয়ে গেছে। আশ লজ্জা পেয়ে মাথা নিচু করে ঠোঁট চেপে হাসল। তুমি তাহলে একটু বসো আশ। আমি ঝটপট হাতের কাজটা সেরে নেই। বাবার কথায় আশ মাথা নাড়িয়ে সায় দিল। হাতের ওয়ালেটটা বিছানায় রেখে অভ্র একবার টেবিলের উপর অগোছালো হয়ে পড়ে থাকা কাগজগুলোর দিকে তাকিয়ে আলামরির একটি কবাট খুলল। সেখান থেকে একটি ফাইল বের করে কি যেন দেখতে লাগল। আশ আস্তে করে তার পাশ থেকে বাবার রাখা ওয়ালেটটা হাতে নিয়ে খুলে দেখল। সেখানে নীল শাড়ি পরা একটা মেয়ের ছোট্ট ছবি। মেয়েটির চুলগুলো কানে গুজে রাখা। মাথাটা হালকা নিচু করে মেয়েটি সামনের দিকে হঠাৎ চোখ তুলে তাকিয়ে লাজুক মুখে দাঁড়িয়ে রয়েছে। মেয়েটির মুখে যেন এক সমুদ্র মায়া। কি সুন্দর ছবিটা। এটি সেই ছবি যেটা অভ্র অরুকে প্রথম নীল শাড়ি পরা দেখে ঝট করে ক্যামেরা দিয়ে তুলে নিয়েছিল। অভ্রর মতোই মুগ্ধ চোখে আশ ছবির মেয়েটির দিকে তাকিয়ে রইল। তার ভাবতেই অবাক লাগছে এই মেয়েটিরই সেই নীল রঙের ডায়েরি, যার দুঃখে সুখে ভরা জীবন গাথা সে এতক্ষণ ধরে পড়েছে। তার চাইতেও যেই জিনিসটা তার অবাক লাগে তা হলো এই মেয়েটিই তার মা। আশ তার বাবাকে খুব ভালোবাসে। আশের বাবা খুব ভালো। আশ বড় হয়ে ঠিক তার বাবার মতোই হতে চায়। তবে আশ আরেকজনকেও খুব ভালোবাসে। এই কথাটা আশ কখনো কাউকে বলেনি। এমনকি তার বাবাকেও না। শুধু একবার ক্লাসে বলেছে। আশদের স্কুলে মাদার্স ডেতে যখন সব বাচ্চাদের তাদের মা নিয়ে কিছু বলতে বলা হলো তখন আশ পুরো ক্লাসের সামনে লাজুক মুখে বলেছিল, আমার মা একজন চমৎকার মানুষ। আমি আমার মাকে খুব ভালোবাসি। আশ আর কিছু বলতে পারেনি। হঠাৎ তার গলায় কিছু একটা দলা পাকিয়ে এসেছিল। বাবা ছাড়া সে কখনো কারো সামনে কাঁদে না। তার ভীষণ লজ্জা লাগে। অভ্র আলমারির কবাট লাগাতেই আশ তাড়াতাড়ি করে ওয়ালেট আগের জায়গায় রেখে দিয়ে পুনরায় গল্পের বইয়ে চোখ দিল। অভ্র এক পলক ছেলের দিকে তাকিয়ে টেবিলের উপর পড়ে থাকা কাগজপত্র তাড়াহুড়ো করে গোছাতে লাগল। চম্পা একটা দুধের গ্লাস হাতে নিয়ে রুমে প্রবেশ করেই গালে হাত দিয়ে বলে উঠল, ও মাগো, আমগো আশ সোনারে কি সুন্দর দেহা যাইতাছে। আশ সোনা এই দুধটা এখন এক চুমুক দিয়া খাইয়া ফেলো দেহি। আশ দুধের গ্লাস হাতে নিয়ে মুখের সামনে ধরে নাক কুচকে খেয়ে ফেলল। দুধ খেতে তার একদমই ভালো লাগে না। কিন্তু তবুও সে কখনো মানা করে না। কারণ আশ গুড বয় হতে চায়। বাবা বলেছে গুড বয়রা বড়দের সব কথা শুনে। ব্যস্ততার মাঝেই হাতে ফাইল নিয়ে হঠাৎ থমকে দাঁড়িয়ে সেই দৃশ্যটি দেখল অভ্র। অরুও ঠিক এভাবেই দুধ খাবার সময় নাক কুচকে ফেলত। এরপর কিছু একটা ভেবে দ্রুত চোখের পলক ফেলে আশকে দু হাত দিয়ে সোফার উপরে উঠিয়ে বসিয়ে অভ্র তাড়াতাড়ি করে জুতো পরিয়ে ফিতা লাগিয়ে দিতে লাগল। আর বলল, দেরি হয়ে যাচ্ছে রে বাবা, আমাদের তাড়াতাড়ি যেতে হবে।
ঝটপট জুতার ফিতা লাগিয়ে অভ্র আশের হাত ধরে হাঁটতে চাইল। কিন্তু আশ হঠাৎ তার বাবার হাত টেনে ধরে আস্তে করে ডাকল, বাবা। অভ্র থেমে পাশে ঘুরে দাঁড়াতেই আশ নিচু হয়ে ঝুঁকে অভ্রর জুতোর ফিতা লাগিয়ে দিতে লাগল। তাড়াহুড়োয় নিজের এক পায়ের জুতোর ফিতা লাগাতেই যে ভুলে গেছে সে। ছোট্ট ছোট্ট হাত দিয়ে খুব সুন্দর করে আশ তার বাবার জুতোর ফিতা লাগিয়ে দিল। মুচকি হেসে অভ্র তার ছোট্ট ছেলের কাণ্ড দেখল। ফিতা লাগানো হয়ে গেলে আশ উঠে দাঁড়িয়ে হাত দিয়ে আবারও চশমার ডাট ঠিক করে মিষ্টি করে হেসে দিল। অভ্র হাঁটু গেড়ে হঠাৎ ছেলের সামনে বসে পড়ল। দু হাতে ছেলের মুখ ধরে কপালে একটি চুমু দিয়ে বলল, শুভ জন্মদিন সোনা। আশও প্রতিউত্তরে মিষ্টি করে হেসে বলল, ধন্যবাদ বাবা। অভ্র কিছুক্ষণ মুগ্ধ হয়ে তার ছেলের নিষ্পাপ মুখটির দিকে তাকিয়ে রইল। অরুর বড় সাধের ছেলে এই আশ। এই ছেলের জন্যই মেয়েটা সেদিন কি ভয়ানক যন্ত্রণায় না হাসি মুখে গ্রহণ করেছিল। অভ্র শুধু অবাক হয়ে তাকিয়েছিল। মেয়েটা হুট করেই যেন অনেক বড় হয়ে গিয়েছিল সেদিন। সবার থেকে বড়। বাচ্চার জন্য এক আকাশ কষ্ট বুকে ধারণ করতেও এক বিন্দুও ভাবেনি। সেই রাতের কথা মনে পড়লে আজও অভ্রর গা কেঁপে ওঠে। অরুর এত কষ্টের এই ছেলের গায়ে অভ্র কোনো আঁচ লাগতে দেয়নি কখনো। খুব যত্নে ছোট থেকে বড় করেছে। চোখ পিটপিট করে তাকিয়ে আশ তার বাবার হাত ধরে ঝাঁকিয়ে তার ধ্যান ভাঙাল। অভ্র মৃদু চমকে উঠে হেসে বলল, আজ আমরা একটা বিশেষ জায়গায় যাব। তোমার মনে আছে তো? আশ হেসে মাথা নাড়াল। পুনরায় ছেলের হাত ধরে অভ্র উঠে দাঁড়িয়ে বলল, চলো। যাওয়ার আগে একবার পাশের দেয়ালে অরুর হাসিমুখে তাকিয়ে থাকা ছবির দিকে তাকিয়ে অভ্র ছোট্ট করে একটা দীর্ঘশ্বাস ফেলল। তার চোখ হঠাৎ করেই ছলছল করে উঠল। অতঃপর তুমি। পর্ব 43 শেষ পর্ব। রাইটার ইশরাত জাহান সুপ্তি। 52। এয়ারপোর্টে একগাদা মানুষের ভিড়ে দাঁড়িয়ে আছে অভ্র আর আশ। চারিদিকে মানুষের তুমুল ব্যস্ততা। কেউ আসছে কেউ যাচ্ছে। আশের ডান হাতটা তার বাবার হাতে ধরা। বাম হাতে একটি ছোট্ট হলুদ রঙের হাসিমুখ আঁকা বল, যাকে আশ বলে স্মাইল বল। এই বলটি তার খুব পছন্দের। বেশিরভাগ সময়ই বলটি তার হাতে থাকে। আজও তাই বলটি হাতে নিয়েই মানুষের ভিড়ে কিছু খুঁজে চলেছে আশ আর অভ্র। পিতা পুত্রকে দেখতে আজ পুরো একরকমই লাগছে। দুজনের পরনেই সাদা শার্ট, কালো প্যান্ট। দুজনের চোখেও চশমা। ব্যতিক্রম শুধু আশের চশমা গোল আর অভ্রর চোখের চশমা ছোটর মধ্যে আয়তাকার। আরেকটি ভিন্নতাও আছে। অভ্রর শার্টের হাতা কনুই পর্যন্ত গুটানো আর আশের শার্টের হাতা পুরো হাত পর্যন্ত ঢাকা। এছাড়া দুজনকে আর আলাদা করা যাচ্ছে না। এয়ারপোর্টের ব্যস্ততার মাঝেও দু একজন ঘুরে ঘুরে এই অনেকটা একই রকম দেখতে অসম্ভব সুন্দর ছেলে দুটিকে দেখতে লাগলেন। সেদিকে অভ্র আশের কোনো ভ্রুক্ষেপ নেই। হঠাৎ আশের হাত থেকে তার স্মাইল বলটা পড়ে গড়িয়ে যেতে লাগল। বাবার হাত ছেড়ে সে দ্রুত বলটির পেছনে গেল। কিন্তু বলটি থামার কোনো নামই নিচ্ছে না। অগত্যা আশও বলের নাগাল পাচ্ছে না। অবশেষে বলটি থেমে গেল একটি নীল শাড়িতে ঢাকা পায়ের কাছে গিয়ে। আশ দ্রুত নিচে ঝুঁকে বলটি হাতে নিয়েই সামনের মেয়েটির পা থেকে উপরের দিকে আস্তে আস্তে করে মাথা তুলে দেখতে লাগল। হঠাৎ তার চোখ মেয়েটির মমতাময়ী মুখের দিকে যেতেই সে থমকে গেল। তার সামনে নীল রঙের সুতি শাড়ি পরে দাঁড়িয়ে আছে তার বাবার ওয়ালেটের সেই মায়া ভরা মেয়েটি। খোলা চুলের একাংশ বুকের সামনে এসে রয়েছে। গভীর কালো চোখে তার গাঢ় কাজল দেওয়া। আর সেই চোখে কি অসীম মায়া। যেন সেই মায়া উপচে পড়ে তার পুরো মুখে ছড়িয়ে পড়েছে। এই মেয়েটিই কি আশের মা? আশের হঠাৎ ভীষণ লজ্জা লাগল। মাথাটাকে মৃদু নিচে নামিয়ে সে আরেকবার আর চোখে মেয়েটির দিকে তাকালো। ছেলের সামনে হঠাৎ ধপ করে ফ্লোরে বসে পড়ল অরু। তার চোখ যেন হঠাৎ নিষ্পলক হয়ে গেছে। হাত দিয়ে সামনের দেবদূতটিকে ছুঁয়ে দেখতে তীব্র ইচ্ছে করছে। কিন্তু সে পারছে না। তার হাত অসম্ভব কাঁপছে। কি সুন্দর কোমল নিষ্পাপ মুখ। মনে হচ্ছে ছুঁয়ে দিলেই ব্যথা পেয়ে যাবে, দাগ থেকে যাবে। তবুও আলতো হাতে আশের গালগুলে ছুঁয়ে দিল সে। এই এত সুন্দর ছেলেটিই কিনা তার অস্তিত্ব ভাবতেই অরুর পুরো শরীরে এক অন্যরকম অদ্ভুত অনুভূতি খেলে গেল। আনন্দে চমকে উঠে আশের গাল ছুঁয়ে দেওয়া হাতগুলো নিজের মুখে রাখল। অরুর সামনেই দাঁড়িয়ে আছে তার নিজের অস্তিত্ব, অভ্রর অস্তিত্ব, অরু আর অভ্রর ভালোবাসার অস্তিত্ব। তার বাবু।
এই ছেলেকে জন্ম দেওয়ার জন্যই সেদিন অরু কি অসহনীয় কষ্টই না ভোগ করেছিল। কিন্তু মাতৃত্বের স্বাদের কাছে সেই কষ্ট যেন আজ কিছুই লাগছে না। এই ফুটফুটে নিষ্পাপ ছেলেটির সামনে দাঁড়িয়ে অরুর মনে হলো এমন কষ্ট সে এই মুক্তির জন্য বারবার নিতেও প্রস্তুত। এই ছেলের জন্যই তো অরু সেদিন দিয়েছিল অনেক বড় ত্যাগ। সেদিন যখন ডাক্তাররা ভয়ার্ত মুখে একে অপরের দিকে তাকাচ্ছিল, বাচ্চার বাঁচার সম্ভাবনা যখন একেবারে না এর বরাবরই ছিল, তখনই অরু যেন পুরো কাণ্ডজ্ঞানহীন হয়ে পড়ল। পানিতে ডুবন্ত মানুষ একটা খড়কুটো ধরে হলেও বাঁচতে চায়। অসম্ভবের মধ্যে খুঁজে বেড়ায় একটু অলৌকিকতার ছোঁয়া, চায় একটু আশার আলো। হুট করে অরুও তখন মনে মনে আল্লাহর কাছে একটি বড় কিছু বলে বসল। ও মনে মনে বলেছিল এই বাচ্চা যদি আজ বেঁচে যায় তবে অরু 6 বছর নিজের বাচ্চার মুখ দেখবে না। তার মুখ থেকে মা ডাক শুনবে না। শুধু বাচ্চার সাথেই নয়, পরিবারের কারো সাথেই সে 6 বছর পর্যন্ত কোনো ধরনের যোগাযোগ রাখবে না। নিজের এত বড় কষ্টের পরিবর্তে অরু চেয়েছিল শুধু তার বাচ্চাটারই প্রাণ। সেদিন অরুর ত্যাগের জন্য না অন্য কিছুর জন্য কেউ জানে না, তবে একটি মিরাকেল অবশ্যই ঘটেছিল। অনেক কষ্টের পর, অনেক প্রার্থনার পর অরুর ছেলে জন্ম নিল। এসেই চিৎকার করে কেঁদে তার সুস্থতার জানান দিল। অরুও বেঁচে গিয়েছিল সেদিন। ডাক্তাররা অবাক তবে ভীষণ খুশি। অভ্র ছেলেকে কোলে নিয়ে কাঁদতে কাঁদতে কানে কানে জোরে আজান দিল। তারপর ছেলেকে দেখানোর জন্য অরুর কাছে নেওয়া হলো, কিন্তু অরু দেখল না। ঘাড় ঘুরিয়ে চোখ বন্ধ করে রইল। নিজের বাচ্চাকে যে কিছুতেই দেখতে পারবে না সে। অনেকের কাছে যুক্তিহীন মনে হলেও নিজের ছেলের জীবন নিয়ে আর এক বিন্দুও রিস্ক নেবে না অরু। তাই সেই ত্যাগের বোঝা বইতেই সুস্থ হওয়ার কিছুদিন পরেই সবার থেকে দূরে 6 বছরের জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমায়। ছেলের থেকে দূর, অভ্রর থেকে দূর, পরিবারের সবার থেকেই দূর। নিজেকে 6 বছরের জন্য এক প্রকার নির্বাসনেই রেখে দিয়েছিল অরু। যেই ছেলেকে বাঁচানোর জন্য এত কিছু করল সেই ছেলের মুখ থেকেই একবারও মা ডাক শুনতে পায়নি সে, তার আধো আধো বলি শুনতে পায়নি, তার বেড়ে উঠা দেখতে পায়নি, কোলে নিয়ে মন ভরে একটু আদরও করতে পারেনি। বুক ভরা হাহাকার নিয়ে একা পড়ে রয়েছে বিদেশ বিভুঁইয়ে। এই ছিল তার সন্তানের জন্য তার ত্যাগ। মস্ত বড় ত্যাগ। কারো সাথেই কারোর কোনো যোগাযোগ ছিল না। অভ্র শুধু জানত আশের ষষ্ঠতম জন্মদিনে অরু আসবে। প্রথম ফ্লাইটেই আসবে। অবশ্যই আসবে। সেই বিশ্বাসের ভিত্তিতেই অভ্র আর আজ সকাল সকাল এয়ারপোর্টে এসে দাঁড়িয়েছিল। আর তারা অরুকে পেয়েও গেল। আজ চোখ পিটপিট করে বারবার তার মাকে দেখে যাচ্ছে। তার মাকে সে ছবি ছাড়া কখনো সামনাসামনি নিজের চোখে দেখেনি। তবুও তার মনে হচ্ছে এই মেয়েটিকে সে অনেকদিন ধরে চেনে, তার কত আপন একজন। 6 বছরের ছোট্ট আশ তার মায়ের ডায়েরির বেশিরভাগ কিছুই বুঝতে না পারলেও এতটুকু ঠিকই বুঝেছে যে তার জন্যই কোনো এক কারণে তার মা এতদিন দূরে থেকেছে। আশের চোখ কেমন জ্বলছে। অরুর চোখেও পানি এসে পড়ছে। সে প্রাণপণে তা ঠেকিয়ে রাখার চেষ্টা করছে। ছেলের সামনে প্রথম দেখাতেই সে একটুও কাঁদবে না বলে ঠিক করে রেখেছে। আশ ছোট, ঘাবড়ে যেতে পারে। নিজের সন্তানকে আজ অবধি নিজের চোখে না দেখে অরু চিনে ফেলেছে। দূরে অভ্রকে দাঁড়িয়ে দেখে আর তার সামনেই তার মতো দেখতে ছোট্ট বাচ্চাকে দেখে অরুর চিনতে অসুবিধা হয়নি যে এই তার ছেলে আশ। অরু খুশি হয়ে আশের 2 হাত একত্রিত করে একটি চুমু দিয়ে আবারও আশের মুখ হাতড়ে হাতড়ে বলতে লাগল, এ মা, এত দেখছি একদম ছোট্ট অভ্র। আশ তুমি তো দেখছি একদম তোমার বাবার মতন হয়েছ। সেই রকমই গায়ের রং, সেই রকমই ঠোঁট, সেই চোখ, সেই মুখ। অরুর কণ্ঠ কাঁপতে লাগল। বারবার তার মমতাময়ী হাতগুলো সে ছেলের মুখে বুলিয়ে দিয়ে এই কথাগুলোই উচ্চারিত করতে থাকল। তাদের থেকে খানিক দূরে দাঁড়িয়ে মাতা পুত্র মিলনের সেই সুন্দর দৃশ্যটি দেখতে লাগল অভ্র। তার বলতে ইচ্ছে করল, না অরু, তুমি ভুল বলছ। আশের অনেক কিছুই আমার মতো হলেও চোখগুলো একদম তোমার মতো। সে তাকায়ও ঠিক তোমার মতো করে, চোখ পিটপিট করে। সেই একই গভীর কালো চোখ। এই চোখের দিকে তাকিয়েই তো আমি কত নির্ঘুম রাত পার করেছি। বেঁচে থাকার সহায় খুঁজে পেয়েছি। কিন্তু অভ্র কিছুই বলল না। সে পুরো চুপ করে থেকে মুখ ঘুরিয়ে রইল। যেমনটি সে মুখ ঘুরিয়েছিল অরুর যাওয়ার দিন। একটাবার ফিরেও তাকায়নি। অরু অনেক সময় নিয়ে তার ছেলের কপালে একটা গভীর চুমু দিল। একবার কেঁদে,
একবার হেসে আবার স্বাভাবিক হয়ে আশের শার্টের হাতা কনুই পর্যন্ত গুটিয়ে দিল, যেমনটি সে আগে অভ্রর জন্য করত। বলো তো আমি তোমার কি হই? আশ লজ্জা পেয়ে মাথা নিচু করে আবার আর চোখে তাকিয়ে আস্তে করে বলল, মা। অরুর কি হলো ও জানে না। ছেলের মুখে মা ডাক শুনে সে হঠাৎ শক্ত করে আশকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে দাঁড়িয়ে গেল। এতদিনের কষ্টগুলো যেন নিমেষেই উধাও হয়ে গিয়ে অরুর বুকটাকে জড়িয়ে দিল। আশও খুব শক্ত করে তার মায়ের গলা জড়িয়ে ধরে অরুর চুলে মুখ লুকালো। অরু টের পেল আশ খুব নিশ্চুপে বারবার কেমন কেঁপে কেঁপে উঠছে। আশ কি তবে কাঁদছে? আশের হাত ধরে অরু 6 বছর পর তার আপন বাড়িতে ঢুকতেই সবাই অশ্রু চোখে এগিয়ে এলো। অরুর বাবা, মা, বোন, শ্বশুর, শাশুড়ি, আরিশা আপু, দুলাভাই, তুতুল সবাই সেখানে উপস্থিত। সবাই যে জানতো আজ তাদের অরু আসছে ছেলের জন্য 6 বছরের নির্বাসন শেষে। অরুর মা এসে মেয়েকে ধরে কাঁদতে লাগলেন। সবাই কাঁদছে। আজ কথার চাইতে যেন অনুভূতিরা বেশি প্রকাশ পাচ্ছে। অভ্রর মা রুমের দরজা জানালা বন্ধ করে অন্ধকার করে শুয়েছিলেন। তার মাইগ্রেইনের ব্যথাটা আবার চেপে বসেছে। অরু এসেছে শুনে তিনি তৎক্ষণাৎ দৌড়ে এলেন। তার মাথায় একটি লাল গামছা বাঁধা। অরু হেসে বলল, মা আস্তে, আপনার শরীর অসুস্থ। এই কথায় অভ্রর মা মাথা থেকে গামছাটা একটানে খুলে ফেলে বললেন, কিসের অসুস্থ? আমার মেয়ে ফিরে এসেছে, সব ব্যথা চলে গেছে। হ্যাঁ রে মা, আমাদের বাসায় একটা চাঁদ পাঠিয়ে দিয়ে কোথায় চলে গিয়েছিলি বলতো? এতদিনে আজ এই ঘরটা পরিপূর্ণ হলো। কথাগুলো বলতে বলতে অভ্রর মা অরুকে ধরে কেঁদেই দিলেন। চম্পা এসে ছলছল নয়নে অরুর পাশে দাঁড়ালো। অরু হেসে বলল, কেমন আছো চম্পা? আফা মনি আপনেরে ছাড়া কোনো দিন ভালা থাকতে পারি? আপনি আইয়া পড়ছেন এখন হইল গিয়া ভালা থাকুম। তোমার কোনো বাচ্চা কাচ্চা হয়েছে? কি কন আফা মনি? আমারে যে বিয়া করাইল হেরেই যদি প্রথম আমার বাচ্চায় না দেহে হেলে কেমনে হইব? আপনি আইছেন এখন আপনি গো দোয়ায় যদি আমারও একটা বেবি হয়। অনেকদিন পর চম্পার সেই আঁচলে মুখ চেপে হাসি দেখতে অরুর ভীষণ ভালো লাগলো। সেই চেনা মানুষগুলোর চেনা ভঙ্গিগুলো দেখতে কতই না ভালো লাগছে। সবাই একে একে অরুকে ঘিরে রইল। আজ যেন সবাই অরু নামের উৎসব পালিত করছে এই বাড়িতে। আশকে আজ পায় কে? সে আজ গুটিসুটি মেরে সোফায় সেই তখন থেকে মায়ের কোলেই বসে আছে। অরু আশকে কোল থেকে নামাচ্ছেই না। আশের ইদানিং কোলে উঠতে ভীষণ লজ্জা লাগে। সে তো বড় হচ্ছে নাকি? আজ তার 6 বছর হয়ে গেছে। কিন্তু আজ আশের মায়ের কোলে থাকতে প্রথম প্রথম লজ্জা লাগলেও এখন একদমই লাগছে না। বরং ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আশকে কোলে নিয়ে অরু একটি অ্যালবাম খুলে বসেছে। পাশে আরো কতকটি অ্যালবামের স্তূপ পড়ে আছে। এতটুকু বাচ্চার ছবিতেই ভরপুর 3-4টে মোটা মোটা অ্যালবাম। অভ্র আশের একটু একটু পরিবর্তনের ছবিগুলোও সব তুলে রেখেছে। হয়তো অরুর জন্যই। সবার থেকেই শুনতে পেল অরু, কিভাবে অভ্র একা হাতে আশকে বড় করেছে। অফিসার ছেলে একা হাতে সামলিয়ে সন্তানের জন্য মা আর বাবা দুটোর দায়িত্বই পালন করেছে। আশ বলে উঠল, মা, তুমি যে বাইরে একটা দোলনা টানিয়েছিলে সেটা এখনো আছে। আমি আর তুতুল ভাইয়া মাঝে মাঝেই গিয়ে উঠি। কিন্তু বাবার সামনে উঠি না। বাবা দেখলেই কেমন উদাস হয়ে পড়ে। তুমি ওই দোলনাটা খুব পছন্দ করতে যে তাই। তুতুল অরুর পাশ থেকে হেসে বলল, মামানি জানো, আমি তো আশকে একবার ছোট থাকতে মেয়েদের মতো ফ্রক পরিয়ে দোলনায় উঠিয়েছিলাম। অরু বলল, ফ্রক পরিয়েছিলে কেন? বারে, আমি তো বোন চেয়েছিলাম। ও ভুল করে ভাই হয়ে গেছে না। তাই আমি মাঝে মাঝে ওকে ফ্রক পরিয়ে বোন বানাই। তুতুল ফোকলা দাঁতে হাসতে লাগল। তার মুখের বাম সাইডে একটি দাঁত নেই, পড়ে গেছে। সামনের দাঁতগুলোও হয়তো পড়েছিল আবার নতুন গজিয়েছে। হালকা আঁকাবাঁকা। এতে তাকে দেখতে আরো মিষ্টি লাগছে। অরু এক হাতে আশকে সামলিয়ে আরেক হাতে তুতুলকে কাছে টেনে নিল। কত বড় হয়ে গেছে তুতুল। তুতুল, তোমরা দুজন কি একই স্কুলে পড়ো সোনা? হুম। তুমি চিন্তা করো না মামানি, আমি তুতুলকে দেখে রাখি তো। ও তো একটু ভ্যাবলা টাইপের, কেউ খ্যাপালেও কিছু বলে না। কিন্তু আমি গিয়ে দমাদম মাইর দেই। তুতুলের ভাইকে খ্যাপাবে এত বড় সাহস? তুতুলের কথায় অরু হেসে ফেলল। আশ লজ্জা পেয়ে মায়ের বুকে মুখ লুকালো। এই তুতুল ভাইয়াটাও না।
মায়ের সামনে আয়েশের নামে কি বলা শুরু করেছে। আয়েশের বুঝি লজ্জা লাগে না? অরু আলতো হাতে আয়েশের মুখ তুলে জিজ্ঞাসা করল। আশ, বাবা তুমি কিভাবে জানলে আমি কৃষ্ণচূড়া গাছের সাথে বাঁধা ওই দোলনাটা পছন্দ করি? তোমাকে কে বলেছে? আশ উৎফুল্ল হয়ে বলল। কে আবার? বাবা বলেছে। বাবা আমাকে তোমার অনেক অনেক গল্প শুনিয়েছে। আমরা প্রতিরাতেই তোমাকে নিয়ে গল্প করে ঘুমাতে যাই। জানো মা, আমাদের যখন তোমার কথা খুব মনে পড়ে তখন বাবা আলমারি থেকে তোমার শাড়ি নামিয়ে আমার আর নিজের গায়ে বিছানায় চাদরের মতো জড়িয়ে দেয়। তারপর আমরা তোমার শাড়ি গায়ে জড়িয়ে রেখে দুজন দুজনকে ধরে ঘুমিয়ে থাকি। সেখানে তোমার গন্ধ পাওয়া যায়। আর কেউ পায় না, তবে আমি আর বাবা পাই। বাবা মাঝে মাঝে তোমাকে অনেক মিস করে জানো তো। আমার থেকেও বেশি। তখন বাবা চুপি চুপি ঘুম থেকে উঠে তোমার ছবি বুকে ধরে কাঁদতে থাকে। বাবা ভাবে আমি ঘুমিয়ে গেছি, কিন্তু আমি তো সবই দেখে ফেলি। কথাটা বলে আশ মুখে হাত দিয়ে ফিক করে হেসে ফেলল। অরুও একটু ফ্যাকাশে ভাবে হেসে উপরে অভ্রর রুমের দিকে তাকালো। এখানে সবাই থাকলেও অভ্র নেই। গাড়িতেও অভ্র অরুর সাথে কোনো কথা বলেনি। তার দিকে একবার তাকিয়েও দেখেনি। বুকে দু হাত গুজে অভ্র দাঁড়িয়ে আছে নিজের রুমে খোলা জানালার সামনে। তার চোখগুলো আজ গভীর অভিমানে সিক্ত। অরু আস্তে করে রুমে এসে দরজার কাছে দাঁড়ালো। পেছনে থেকে অভ্রকে অস্ফুট স্বরে ডেকে উঠল, কিন্তু অভ্র কোনো সাড়া দিল না। কিছুক্ষণ থেমে থেকে আবারও অরু ডেকে উঠতেই অভ্র শুধু বলল, তোমার ছেলে নিচে আছে। অরু হঠাৎ দৌড়ে এসে কাঁদতে কাঁদতে অভ্রকে শক্ত করে পেছনে থেকে জড়িয়ে ধরল। অভ্র নিজের বুক থেকে অরুর হাত ছাড়াতে চাইল। তার চোখেও পানি এসে পড়েছে। কিন্তু অরু ছাড়ছে না। খুব শক্ত করে আঁকড়ে রেখেছে। অভ্র বারবার দাঁতে দাঁত চেপে বলল, অরু, ছাড়ো। অরু কাঁদতে কাঁদতে বলল, না, ছাড়বো না। অনেক চেষ্টা করে অরুর হাতটা অভ্র নিজের বুক থেকে ছাড়িয়ে পেছনে ঘুরতেই আবার অরুর সামনে থেকে জড়িয়ে ধরল। নিজের থেকে অরুকে ছাড়িয়ে নেবার আপ্রাণ চেষ্টা করতে লাগলো অভ্র। বারবার বলতে লাগলো, অরু, ছাড়ো বলছি, কিন্তু অরুও নাছোড়বান্দা। অভ্রকে আজ কিছুতেই ছাড়বে না সে। কাঁদতে কাঁদতে শুধু বলতে লাগলো, না, ছাড়বো না। কিছুতেই ছাড়বো না। দুজনের চোখেই পানি। দুজনেই চেষ্টায় আছে। একজন ধরে রাখার, আরেকজন ছাড়িয়ে নেবার। অভ্র অশ্রু চোখে শক্ত মুখে বলল, একটা জিনিসই শুধু চেয়েছিলাম তোমার থেকে। যেমনই হোক, যেভাবেই হোক আমার কাছে থাকবে। সেটাও আমাকে দাওনি। কথা দিয়ে কথা রাখোনি। বলেছিলে আমার মতো ছাড়া কখনো ছেড়ে যাবে না। তুমি একটা মিথ্যুক। ছাড়ো আমাকে। অরু চুপ করে রইল, ছাড়ল না। অভ্রর কথার প্রতিউত্তরে শুধু কাঁদল, কিছু বলল না। হাতের বাঁধন আরো শক্ত করে দিল। আজ অভ্রর সব অভিমান অরু শুষে নিবে, কিন্তু কিছুতেই ছাড়বে না। এই ছাড়িয়ে নেওয়া, ধরে রাখার প্রচেষ্টায় এক প্রকার ধস্তাধস্তি শুরু হয়ে গেল সেখানে। একসময় দুজনেই হাঁটু গেড়ে পড়ে গিয়ে মেঝেতে বসে পড়ল। অভ্রর চোখ থেকে চশমা পড়ে গেছে। তবুও অরু ছাড়ছে না, খুব শক্ত করে ধরে রেখেছে। আর থাকতে না পেরে অভ্র হঠাৎ ঝোড়ো করে কেঁদে উঠে নিজে অরুকে জড়িয়ে ধরল। কতটা কষ্ট হয়েছে এতদিন তার। আজ অবশেষে অরুকে সে নিজের বুকে পেল। দু হাতে অরুর মুখ ধরে অভ্র অনেক সময় নিয়ে কপালে তার ঠোঁট ছুঁয়ে রাখার পর পাগলের মতো অরুর গালে, চোখে, মুখে চুমু দিতে লাগল। কতদিন সে এই মায়া ভরা মুখটাকে দেখতে পারেনি। তাই আজ অসংখ্য ভালোবাসায় 6 বছরের তৃষ্ণা সে একসাথেই মিটিয়ে নিচ্ছে। 53। রাত প্রায় অনেক। ঘড়ির কাঁটা 10 সংখ্যাটিতে পৌঁছে গেছে। অভ্র অস্থির হয়ে বারবার দরজার দিকে দেখছে। 10টা বেজে গেছে, এখনো অরুর রুমে আসার কোনো নামগন্ধ নেই। আজ অরু নিচ থেকে কিছুতেই ছাড়া পাচ্ছে না। সারাদিন ভর সবাই অরুকে নিয়ে হইচই করেছে। অরুর জন্য অপেক্ষা করতে করতে অভ্র বিরক্ত মুখে সোফায় পা উঠিয়ে আধশোয়া হয়ে বসে মুখের সামনে একটা মোটা বই খুলে ধরেছে। ছটফট করতে থাকা অভ্রর মন বইয়ে কি লেখা আছে কিছুই বুঝতে পারছে না। এই সময় অরু রুমে আসলো। অভ্রকে দেখেই অরুর মধ্যকার সুপ্ত বাচ্চাটা এতদিন পর আবারও জেগে উঠল। সে পা টিপে টিপে পূর্বের ন্যায় অভ্রর বুকে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। অভ্র চমকে উঠে বলল, কি করছো? দরজা খোলা, আশ এসে পড়ে যদি। ভেরি ফানি। এই ডায়লগগুলা আমার দেওয়ার কথা আপনার না। অভ্র মুচকি হেসে বলল,
তাহলে সেই ডায়লগও না দিয়ে উল্টোটা করছেন কেন? অরু মুখে একটা হাই তুলে বলল, কি করব বলুন? আমার অতিরিক্ত নিরামিষতা সম্পন্ন বরের জন্য আমাকে মাঝে মাঝে ডায়লগও এক্সচেঞ্জ করে ফেলতে হয়। আহারে ম্যাম, আপনার তো দেখছি খুবই কষ্ট। অরু মুখটা করুণ করার ভান ধরে সোফায় বসে বলল, হুম, আরেকটা কষ্টের ব্যাপার কি জানেন তো? আমার কষ্টটা আমার বর একদমই বোঝে না। সব সময় পিচ্ছি পিচ্ছি বলেই মজা করে উড়িয়ে দেয়। সো সেড। এত আক্ষেপ আপনি মেটান কিভাবে? যুক্তরাষ্ট্রে থাকাকালীন হ্যান্ডসাম ছেলে দেখে দেখে মেটাতাম, এখন কি করব বুঝতে পারছি না। অভ্র হঠাৎ লাফ দিয়ে উঠে বসে বলল, তুমি ওখানে হ্যান্ডসাম ছেলেদের তাকিয়ে তাকিয়ে দেখতে? অরু করণ মুখে আবারও মাথাটা উপর নিচে দুলাতে লাগল। তারপর একসময় ফিক করে হেসে দিল। অভ্র হঠাৎ ঝট করে অরুকে কোলে তুলে বিছানায় ফেলে ইচ্ছেমতো পায়ের পাতা দুটো ধরে সুরসুরি দিতে লাগল। আর বলল, এত হ্যান্ডসাম বর থাকতে হ্যান্ডসাম ছেলে দেখতে হয়। দেখাচ্ছি তোমায় হ্যান্ডসাম ছেলে। অরুর তখন সুরসুরিতে হাসতে হাসতে পাগল হয়ে যাবার মতো অবস্থা। কোনো মতে হাসতে হাসতে বলল, মিথ্যা বলেছি, প্লিজ ছেড়ে দিন, আর বলবো না, প্রমিজ। অভ্র ছেড়ে দিয়ে ক্লান্ত হয়ে হেসে অরুর পাশে শুয়ে পড়ল। এক হাত মাথার নিচে দিয়ে অরুর দিকে ফিরে বলল, এক বাচ্চার মা হয়ে গেছো, এখনো মাথা থেকে দুষ্টুমি যায়নি, সেই বাচ্চাই রয়ে গেলে। অরু উঠে বসে বলল, হ্যাঁ তো, আমি 10 বাচ্চার মা হলেও আপনার কাছে এমন দুষ্টুমিই করব। আর আপনাকে তা সহ্য করতে হবে, বুঝলেন মশাই? আপনার সকল দুষ্টুমি তো সেই কবে থেকে আমি গ্রহণ করতে প্রস্তুত হয়ে আছি মহারানী। কথাটা শুনে অরু খিলখিল করে হাসতে লাগল। অনেকদিন পর অভ্র সেই হাসি মুগ্ধ হয়ে দেখল। অনেক রাতে আশ চুপি চুপি অভ্রর রুমে চলে এলো। আজ দাদি তাকে নিজের কাছে শুতে নিয়েছিল। আশ অবাক। প্রতিদিন সে বাবার কাছে ঘুমায়, আর আজ যেখানে তার মা এসেছে আর আজই কিনা আশ এই রুমে ঘুমাবে না। এটা কোনো কথা? আশ তাই দাদির চোখকে ধোকা দিয়ে এখানে চলে এসেছে। অভ্র আর অরু বালিশের সাথে ঠেস দিয়ে আধশোয়া হয়ে বসে একে অপরের হাতে হাত রেখে তাদের এতদিনের জমে থাকা কথা বলছিল। আশ হঠাৎ টুপ করে বাবা মায়ের মাঝখানে ঢুকে গেল। একদম অরুর কোল ঘেঁষে বসে রইল। অভ্র অবাক হয়ে হেসে দিল। এই ছেলে কখনোই এমন কাণ্ড করে না। বড্ড লাজুক ছেলে যে। ছেলেকে হাত দিয়ে আরেকটু নিজের কাছে টেনে নিয়ে অরু বলল, আমার আশ সোনা এতক্ষণ কোথায় ছিল? আম্মু কতক্ষণ ধরে তাকে খুঁজে চলেছে। আশের হঠাৎ দাদির প্রতি বড্ড অভিমানে মন ভরে উঠল। দেখেছ, আশের মাও আশকে খুঁজে বেরিয়েছে, আর আশ কিনা এতক্ষণ ধরে আসতে পারেনি। কতগুলো সময় সে মিস করল। আশ মুখ ফুলিয়ে বলল, দাদি আসতে দেয়নি, আমাকে বলল আজকে তার সাথে ঘুমাতে, তাই আমি লুকিয়ে চলে এসেছি। আমি আমার মায়ের কাছে ঘুমাবো না বলো? আশের কথা শুনে অভ্র অরু একে অপরের দিকে তাকিয়ে হেসে ফেলল। অরু বলল, তাই তো, আশ তো তার বাবা মার সাথেই ঘুমাবে। দাদি একদমই বুঝেনি, আশকে ছাড়া কি আর আশের বাবা মায়ের ঘুম আসবে? অভ্র ঈষৎ মুখ ফুলানোর ভান করে বলল, মাকে পেয়ে আশ দেখছি একদিনেই মায়ের নেওটা হয়ে গেল। আর বাবাকে বুঝি ভুলে গেছে না? বাবার কথায় আশ ভীষণ মজা পেল। মিষ্টি করে একগাল হেসে মাথা নাড়িয়ে বলল, উহুম, আমার বুকে অনেক ভালোবাসার জায়গা আছে। সেখানে বাবা আর মা দুজনেই থাকতে পারবে। অর্ধেক ভালোবাসা বাবার জন্য আর অর্ধেক ভালোবাসা মায়ের জন্য। নিজের ছোট ছোট দু হাত দিয়ে আশ মা আর বাবার গলা নিজের বুকে জড়িয়ে ধরল। ছেলের কাণ্ডে অভ্র আর অরু দুজনেই হাসতে লাগল। আশের গালে দু প্রান্ত থেকে দুজনে স্নেহময়ী ঠোঁটের ছোঁয়া দিয়ে ছেলের ছোট্ট বুকে দুই হাত একত্রে শক্ত করে মিলিত করে রেখে অভ্র আর অরু বহুদিন পর বুক ভরা প্রশান্তি নিয়ে ঘুমের রাজ্যে পাড়ি জমাল। জীবন মানেই তো সুখ দুঃখের সমষ্টি। সুখের পর দুঃখ, দুঃখের পর সুখ, এই চক্রাকারেই তো চলে আসছে জীবন। শুধু এই চক্রাকারে চলার সময় কাম্য থাকে, অবশিষ্টে থাকে যেন সবার জীবনে এক টুকরো সুখ। সব কষ্ট, জঞ্জাল, ক্লান্তির পর অতঃপরে থাকে যেন একজন পরম কাছের মানুষ, যার কাছে পুঞ্জীভূত হয়ে থাকবে আমাদের জন্য এক আকাশ ভালোবাসা। অভ্র আর অরুর জীবনও তো আর এই চক্রের নিয়মের ঊর্ধ্বে নয়। তবুও এত কিছুর পরও অভ্র আজ খুশি, কারণ সে অবশেষে পেয়েছে তার সত্যিকারের মনের মানুষ। আর অরুর কাছে তো আছেই ভালোবাসার নীল অভ্র।
সমাপ্ত।